তো এই পরিমাণগত রসায়নের জানার আগে আমাদের পরিমাণ সম্পর্কে জানতে হবে। তো পরিমাণ বলতে আমরা বুঝি হচ্ছে দুই ধরনের, একটা মানে ভর ভিত্তিক আর একটা আয়তন ভিত্তিক, একটা গ্র্যাভিমেট্রিক অ্যানালাইসিস আর একটা ভলিউমেট্রিক অ্যানালাইসিস। আমরা এখানে দুইটাই করব। তো পরিমাণ বলতে আমরা এখানে বেশিরভাগ ফোকাস করব মোলকে। পরিমাণ বলতে আমরা এখানে বেশিরভাগ ফোকাস করব কাকে বলো দেখি? মোলকে। মোল সংখ্যাকে, ঠিক আছে, মোল সংখ্যাকে। ভাইয়া এখানে সর্বপ্রথম কি জিনিস করতে হবে? কিছু কিছু মৌল এবং কিছু কিছু মৌলের আপনাকে কি জানতে হবে? পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর, কোন কোন মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভরগুলো জানতে হবে, এই জিনিসগুলো একটু করতে হবে। আপনারা যেগুলো নর্মাল জানেন সেগুলো তো জানেন। নর্মাল বাদ দিয়ে কি 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 জানতে হবে দেখেন। ক্রোমিয়াম আপনাকে জানতে হবে, ম্যাঙ্গানিজ জানতে হবে, আয়রন আপনারা জানেন। আমি 20-এর পরের গুলো বলতেছি। কোবাল্ট মনে রাখবেন, নিকেল মনে রাখবেন, কপার মনে রাখবেন, আর্সেনিক মনে রাখবেন, এছাড়া ব্রোমিন, সিলভার, আয়োডিন মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই কয়েকটার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, যেগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু সবগুলো বইয়ে পাবেন। এরপরে হচ্ছে গোল্ডেরটা মনে রাখবেন, মার্কারি মনে রাখবেন, সিলভার ফ্লেক্সি, মার্কারি লেখেন এইচসি, দেখেন মার্কারিটা মনে রাখবেন। এরপরে ইউরেনিয়ামের মনে রাখবেন। এরপরে আমি আরো কিছু লিখে দিচ্ছি, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। জিনিসগুলো মনে না রাখলে আপনাদের প্রবলেম হবে। লেখেন, আপনি লেডেরটা মনে রাখবেন, স্ট্যানামেরটা মনে রাখবেন, ক্যাডমিয়ামেরটা মনে রাখবেন, ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, তিনটা মনে রাখবেন। মানে এগুলো আপনার কাজে লাগবে। আমি আবার বলতেছি, এগুলো আপনার কাজে লাগবে, এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। এই যে কয়েকটা মৌল বললাম, এই কয়েকটা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর আপনাকে জেনে রাখতে হবে। স্পেশালি পারমাণবিক ভরগুলো জানতে হবে। আপনার পারমাণবিক ভরটা জানতে হবে হচ্ছে আপনার এই ম্যাথ, যখন আমরা টার্মটা করব, এই ম্যাথ টার্মগুলোর জন্য এই পারমাণবিক ভরটা আমাদের অবশ্যই জানতে হবে। আশা করি বুঝতে পারছেন। চলে আসেন কয়েকটা জিনিস বা কয়েকটা প্রয়োজনীয় লবণের সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। প্রয়োজনীয় লবণ সম্পর্কে আপনাদেরকে আমি বলবো। তো প্রয়োজনীয় যে লবণগুলা যেগুলা আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন। কি কি প্রয়োজনীয় লবণ আপনাদের জন্য আছে দেখেন। FeSO4 into 7H2O, এটার নামটা পড়বেন। এটার নাম হচ্ছে সবুজ ভিট্রিয়ল অথবা ব্লু ভিট্রিয়ল। সবুজ মানে গ্রিন ভিট্রিয়ল, সরি, গ্রিন ভিট্রিয়ল। এটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল হচ্ছে কপার সালফেট। কপার সালফেট আর 5 অনু পানি। দেখেন এই কালার গুলো কিন্তু আসে হচ্ছে এই পানিটার কারণে। এইটা হচ্ছে আপনার ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল। এরপরে চলে আসি জিঙ্ক সালফেট আর 7 অনু পানি। এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল বা সাদা ভিট্রিয়ল। এই জিনিসগুলো ভালো মতো পড়বেন, এইগুলা খুবই নামগুলো ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু ভরগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট 7 অনু পানি, এটার নাম হচ্ছে ইপসম লবণ। ইপসম লবণ। এরপরে চলে আসেন মোরের লবণ, মোর সল্ট। FeSO4, NH4 2, SO4, 6H2, এটার নাম হচ্ছে মোরের লবণ। এরপরে দেখেন আরো কয়েকটা জিনিস লিখে দেই আপনাদের।
এরপরে দেখেন সোডিয়াম কার্বনেট ইন্টু 10 অণু পানি, এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা, কাপড় কাঁচা সোডা। এরপরে লেখেন সোডিয়াম সালফেট 10 অণু পানি, এটার নাম হচ্ছে ব্লুবার লবণ। এরপরে লেখেন ফিটকিরি K2SO4 ইন্টু L2SO4 3 24 অণু পানি। এগুলা কিন্তু বারবার পরীক্ষায় আসে যে 24 অণু পানি, এখানে কত অণু পানি থাকে? তখন বলবেন 24 অণু পানি থাকে। কত অণু পানি থাকে? বলবেন 24 অণু পানি থাকে। কি বললাম? কত অণু পানি থাকে? বলবেন 24 অণু পানি থাকে। এটার নাম হচ্ছে ফিটকিরি। তাহলে ফিটকিরিতে কত অণু পানি থাকে? 24 অণু পানি থাকে। ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি, এটা জিপসাম। ভালো করে বুঝবেন, এটা হচ্ছে জিপসাম। 2 অণু পানি থাকলে সেটাকে বলবো আমরা জিপসাম। তাহলে জিপসামে কত অণু পানি থাকে? 2 অণু পানি থাকে। তাহলে এই কয়েকটা প্রয়োজনীয় যে লবণগুলা আছে, এই লবণগুলা আপনাকে জানতে হবে। ক্লিয়ার? এই লবণগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এই লবণের সম্পর্কে যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনি টোটালি কিন্তু 1 মার্ক ভুল করতে পারেন। এই লবণের যে কমন নেম গুলো আছে, এই নেম গুলো আপনাকে জানতে হবে। চলে আসেন আণবিক ভর সম্পর্কে আপনি জানেন। দেখেন, কোন যৌগের যখন আণবিক ভর, মোল, এই জিনিসগুলোকে জানতে হবে। কোন যৌগের আণবিক ভরকে যখন তুমি গ্রামে প্রকাশ করবা, তাকেই বলা হচ্ছে মোল। এটা হচ্ছে আদিম সংখ্যা। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবে, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবে। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে বলবেন হচ্ছে আপনি মোল। তাহলে এই আণবিক ভর আবার বাষ্প ঘনত্বের দিক। আণবিক ভর কি? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। একটু জানান তো। তাহলে দেখ, আণবিক ভর হচ্ছে আমার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ঠিক আছে? তার মানে লেখো, আণবিক ভর যদি এম হয়, বাষ্প ঘনত্ব ডি ইন্টু হচ্ছে 2, তাহলে আণবিক ভর কি? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। কথা বুঝতে পারছো? আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এক কোশ্চিন করে তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে দেখো, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। এর পরের দিকে চলে আসো। তো এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে যে এই জায়গাগুলো, জিনিসগুলোতে কি কি প্রশ্ন আসে। যেমন যদি বলে যে কোন একটা বাষ্প ঘনত্ব দেয়া আছে, আণবিক ভর বের করো। ভালো করে বুঝবা, বাষ্প ঘনত্ব, ও ফিটকিরির সংকেতটা K2SO4 Al2SO3, মানে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট আর 24 অণু পানি। অ্যালুমিনিয়াম সালফেট 24 অণু পানি। এখানে এইটা হবে এই জায়গায়, এই জায়গায় ওখানে 3 হবে না, K2, ওই পুরাটা না, এই ভুল লিখছস, তুইও ভুল লিখছস আমার মতো। এইখানে এটা হবে রে, অ্যালুমিনিয়ামের যোজনী 3, এই ব্র্যাকেটটা এই জায়গায় হবে, ব্র্যাকেটটা এই জায়গায় হবে। ঠিক আছে? ব্র্যাকেটে এই জায়গায় হবে। আর এইখানে ফোটা টোটা দিস না। এটা অ্যামোনিয়াম সালফেট আর 6 অণু পানি, এগুলো ফোটা দিস না। ব্র্যাকেটটা দেখো, জান্নাতুল নাইস, ব্র্যাকেটটা কিন্তু ঠিক জায়গায় হয় নাই।
একটু দেখবা, এই জিনিসগুলো না দেখলে লেখি তাড়াতাড়ি করে তো চলে আসি। তাহলে কোশ্চিন যদি বলে যে কোন একটা গ্যাসের, কোশ্চিন সবসময় করবা কোন গ্যাসের আণবিক ভর 50, আণবিক ভর 50 এর বাষ্প ঘনত্ব কত? কোন গ্যাসের আণবিক ভর 50, বাষ্প ঘনত্ব কত? তাহলে আণবিক ভর 50, m ইকুয়াল টু হচ্ছে d ইন্টু হচ্ছে 2, তাহলে এখানে d ইজ ইকুয়াল টু হচ্ছে 25। ঠিক আছে, এই জিনিসটা পড়বা। আচ্ছা, এরপরে চলে আসেন যে স্থূল সংকেত আর আণবিক সংকেত। রিল্যাক্সে পড়বেন, রিল্যাক্সে করবেন, এখানে কোনো প্রেশার নাই, রিল্যাক্সে পড়ালেখা করেন। দেখেন, স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই জিনিসগুলো আপনাদের 9-10 এর যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলো, এটা সহজ তো, এখানে কি আছে? আচ্ছা তোদের এবার আমি বলি, যারা যারা মেডিকেলে চান্স পাচ্ছে, এইখানে চান্স পাচ্ছেন, তাদের জন্য একটা ডায়েরি পাবেন আপনারা, গিফট একটা চেষ্টা করা হবে, আমাদের একটা কলম থাকবে, একটা টি শার্ট থাকবে, এই তিনটা গিফট পাবেন আপনারা ইনশাল্লাহ। যারা যারা ভার্সিটিতে চান্স পাবেন এবং ভার্সিটি এক্সাম ব্যাচ এবং ভার্সিটি ব্যাচ মিলায় তারা তারা এই কয়েকটা গিফট পাবেন, বাসায় বাসায় চলে যাবে ইনশাল্লাহ, এটা আমি কথা দিচ্ছি। ভার্সিটি ব্যাচের একটু আপনারা মানে ইয়ে করেন, টিউশন জোগাড় করে দিব, ঢাকায় আয় টিউশন জোগাড় করে দিব। ভার্সিটি ব্যাচের যারা যারা একটু প্রচার প্রচারণা করেন, আপনারাই আমাদের আসলে হেল্পিং হ্যান্ড। আমি তো আসলে আমরা বুস্ট করি না বা কোনো কিছু করি না, বুস্ট করবো, ঠিক আছে প্লিজ। আচ্ছা ঠিক আছে, কলি আমার অনেক আগের স্টুডেন্ট, কি কলি, ঠিক আছে। স্থূল সংকেত যেটা, একটু বোঝার চেষ্টা করো, স্থূল সংকেত যেটা, এইটা কি প্রকাশ করে? স্থূল সংকেত হচ্ছে যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন পরমাণুর অনুপাত, যৌগের অণুতে বিদ্যমান, ভালো করে বুঝবা, যৌগের অণুতে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যার অনুপাত, পরমাণু সংখ্যার অনুপাত, আর কিছু না, জাস্ট একটা অনুপাত। এই যৌগের অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যার অনুপাত, এটাই হচ্ছে তোমার স্থূল সংকেত। তো স্থূল সংকেতে 4টা স্টেপ আছে, স্থূল সংকেতে দেখা যাবে যে 4টা স্টেপ আছে। তো স্থূল সংকেত নির্ণয় করার যে 4টা স্টেপ আছে, সেই স্টেপ গুলাকে আপনি যদি একটু দেখেন যে স্টেপ 1 বা স্টেপ 2, স্টেপ 3 এই টাইপের যদি আসি। স্টেপ 1, স্টেপ 1 আপনি জাস্ট কি করবেন যে শতকরা সংযুতি দিয়ে নিজের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আমি কি বললাম? শতকরা সংযুতি দিয়ে নিজের পারমাণবিক ভরকে ভাগ করতে হবে, ঠিক আছে। দেখো, শতকরা সংযুতিকে নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে।
এটা আমি খুব সহজভাবে লিখি। স্টেপ 1 হচ্ছে শতকরা সংযুতি ডিভাইডেড বাই পারমাণবিক ভর। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 এ আপনি কি করবেন? পূর্ণ সংখ্যায় রূপান্তর করবেন। সেটা যেমনিই পারেন, ঠিক আছে? প্রাপ্ত ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। এটা সহজভাবে লিখি, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করবেন। স্টেপ 3, সেই ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়, ভাগফল পূর্ণ সংখ্যা না হলে 2, 3, 4 দ্বারা গুণ করবেন, গুণ করে পূর্ণ সংখ্যা বানাবেন। স্টেপ 4, স্টেপ 4 এ কি করবেন? স্টেপ 4 এ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা মৌলের ভাগফল হতে পূর্ণ সংখ্যা পাশে বসে স্থির সংকেত নির্ণয় করতে হবে। যাই হোক, ওটা বলে আমার লাভ নাই, স্টেপ 4 দরকার নেই, আমি এখান থেকে 3টা স্টেপে বের করে নিই। দেখেন, আপনাদের বলতে পারেন ভাই এগুলা কেন শিখাচ্ছেন, এগুলো পরীক্ষায় আসে মাঝে মধ্যেই। কোশ্চেনে চলে আসেন যে একটি যৌগের শতকরা সংযুতিতে, একটি যৌগের শতকরা সংযুতিতে কার্বন আছে হচ্ছে 40%, হাইড্রোজেন আছে হচ্ছে 6.6%, অক্সিজেন আছে হচ্ছে আপনার 53.3%। স্থূল সংকেত কত? খুবই সহজ, স্থূল সংকেত কত? এখন স্থূল সংকেত আপনি বের করতে পারেন এটা দিয়ে যে এখানে স্থূল সংকেত চাইছে, তার মানে আমার শতকরা সংযুতি। স্টেপ 1 আমার কি ছিল? স্টেপ 1 ছিল শতকরা সংযুতি ডিভাইডেড বাই পারমাণবিক ভর। সেম ভাবে আপনি স্টেপ 1 করেন, কার্বন ইস টু অক্সিজেন ইস টু যদি হাইড্রোজেন করি, একবারে করেন। দেখেন 40 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইস টু 53.3 ডিভাইডেড বাই হচ্ছে অক্সিজেন 16 টু হাইড্রোজেন 6.6 ডিভাইডেড বাই হচ্ছে 1। দেন কাউন্ট করেন, 3 12 36, তাহলে 4 12 48, 3 পয়েন্ট সামথিং আসবে। দেখেন 3 12 36, হাইড্রোজেনের 6.6, আচ্ছা হাইড্রোজেন এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে 6.6%, 6.6%, ওই যে এখানে বলা আছে এই যে। তাহলে দেখেন এখানে কার্বন যেহেতু আপনি বলতেছেন, আচ্ছা আমি একটু দেখি তো কেমন দেখা যায়, একটু মাস্টার হয়ে যায়, এই স্টুডেন্ট হয়ে যায়, এই খুব সুন্দর দেখা যাচ্ছে। তোমরা আপনারা যদি ফোনেও দেখেন খুবই স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকেই বলে যে ভাইয়া গ্রাফিক্স ট্যাবে মনোযোগ থাকে না, মনোযোগ আপনার মনেই নাই। বাংলাদেশ না, গোটা ওয়ার্ল্ডের 90% জায়গায়, বাংলাদেশের কথা বাদ দেন, বাংলাদেশে তো হাইপেই বাংলাদেশ, গোটা ওয়ার্ল্ডের আমি যতগুলা ক্লাস করি আর কি, এই ক্লাসগুলাতে আপনার সব থেকে
মজার বিষয়টা হচ্ছে আপনাদেরকে এইভাবে পড়ায় গোটা ওয়ার্ল্ডে। বিভিন্ন বাইরের দেশের কান্ট্রির লেকচার গুলো দেখবেন আপনাকে এইভাবে পড়াবে। ওরা কোনোদিন ওই ডিজিটাল বোর্ডে আসে না। বাংলাদেশি হাই, বাংলাদেশ এই জন্য উন্নতি হয় না কোনোদিন। ভারতের বেশিরভাগ লেকচার গুলো দেখবেন যে ওরা A4 সাইজের পেপারে করে, A4 সাইজের পেপারে সুন্দর সুন্দর করে হচ্ছে করে, ঠিক আছে? A4 সাইজের পেপারে এই জিনিসটা করে। হুম। A4 সাইজের পেপারে করে। তো হোয়াইট বোর্ডেও কেউ ক্লাস নেয় না। আপনাকে এই জিনিস মানতে হবে। আপনার এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা স্টুডেন্টরা চান, এই জন্যই দ্যাটস ওয়াই এটা করে। আমি আমার স্টুডেন্ট পারবো না, তা আমাকে কেউ ক্লাস নিলে দিবে, না দিলে নেই। আমি যেটা বলছি আমি এখানেই ক্লাস দেব। চলে আসি হোয়াইট বোর্ডে। আপনি এই যতগুলো ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশন গুলো আমি মুখস্থ কিন্তু লিখতে পারবো না। আপনি এটুকু জানেন যে এতগুলো ইনফরমেশন মুখস্থ লেখা যায় না, ঠিক আছে? এতগুলো ইনফরমেশন মুখস্থ লেখা যায় না। আচ্ছা, তোমাদের যেগুলো প্রবলেম কাইন্ডলি তোমরা টেলিগ্রামে দিবা, ফেসবুকে দিবা না। আচ্ছা দেখো, মুখস্থবিদ্যা বোঝেন? মুখস্থবিদ্যা পড়াইতে হয় হোয়াইট বোর্ড। আপনারা তো খুব বোকা, বিলিভ মি অর নট, আপনাদের মতো বলদ বা ছলদ আপনাদের নাই। হোয়াইট বোর্ডে আপনাকে শুধুমাত্র বলে দিতে পারবো আমি। এতগুলা কোশ্চিন আমার বাপেরও মাথায় থাকে না, আমার মানে চতুর্গোষ্ঠী মাথায় থাকবে না। আর হোয়াইট বোর্ডে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। মানে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে আপনি হয়তো বা মনে করতেছেন যে আমি আমার সাই কাটতেছি না, আমার বাসায় হোয়াইট বোর্ড আমি সেট আপ করছি, ঠিক আছে? আমার বাসায়ও এই আমার ক্লাস নিচ্ছি, কাইন্ডলি মেসেজ দেয়া বন্ধ করবেন? আপনাকে আমি সবগুলাই অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে? বাইশ নাম্বারটা না আছে, একটু দেখেন 22 নাম্বারটা, ঠিক আছে? 22 নাম্বারটা একটু দেখেন, ভুল ভাল আগে পড়েন, তারপরে 22 কি ঠিক? অবশ্যই ঠিক। মেসেঞ্জারে নক দিলে খুবই ঝামেলা হয়, ক্লাস নেই আমি, ঠিক আছে? তোমাদেরকে দুইটা লিংক দেয়া হয়েছিল, টেলিগ্রামে মেসেজ দিতে পারছি না মানে কি, দুইটা লিংক দেয়া হয়েছে, একটা গ্রুপের আর একটা হচ্ছে চ্যানেলের। গ্রুপে মেসেজ দাও। গাধার মতো এগুলা কোন ধরনের কথাবার্তা বলো, বলো তো তোমরা? এতদিন ধরে লিংকটা দিচ্ছি, তোমরা লিংকটা মানে ঢুকতে পারো না? গ্রুপ আর চ্যানেল বুঝো না কিছু? এত বিরক্ত করে, একটা পড়াচ্ছি এই জিনিসটা। যাই হোক দেখো, আহ এগুলো তোমরা বুঝবা না। তোমাদের মাথায় হচ্ছে হোয়াইট বোর্ড আর ডিজিটাল বোর্ড স্লাইড, দ্যাটস ইট, শেষ, আর কিছু না। তাই আমি এটা সাফাই গাইবো না আমার, নাহলে বলবেন যে ও আপনি পড়াচ্ছেন দেখে আপনি সাফাই গাচ্ছেন না। কি লাভ সেটা? যে এই স্লাইডে পড়ে, মাসুর ভাইয়াকে চিনেন কেউ? মাসুর ভাইয়াকে চিনেন? মাসুর ভাইয়াকে হয়তো বা চিনেন না। অনেকেই চিনেন, অনেকেই চেনেন না। অনেক ভালো ফিজিক্স পড়ায়, ঠিক আছে? আমার থেকে 2 বছরের সিনিয়র লোক উনি। তো মাসরুর ভাইয়ের বাসায় ডিজিটাল বোর্ড আছে। মাসরুর ভাইয়ের প্রাইভেট ব্যাচে আমার ছোট ভাই পড়ে। মাসরুর ভাই ডিজিটাল বোর্ডে বাদ দিয়ে স্লাইডে পড়ায়। এইখানে বুঝাইতে মজা, এইখানে অনেক ইনফরমেশন দেয়া যায় কারণ সামনে অনেক বই খাতা থাকে। আর দেখা যায় যখন তুমি স্লাইড বাদ দিয়ে অন্য জায়গায় পড়াবা, তখন দেখবা যে যেইটুকু আমার মাথায় আছে ঠিক সেইটুকুই আমরা পড়ি, ঠিক আছে? এটা আসলে অনেক ডিফিকাল্টিস ব্যাপার, বাঙালিকে এটা বোঝানো যাবে না। আই এম ভেরি সরি টু সে, বাট বাঙালিকে আসলেই বোঝানো যাবে না। বাঙালির খাইসলত সারা জীবন খারাপ ছিল, থাকবে, বাঙালির উন্নতিও হবে না। এই জন্য আপনারা
হোয়াইট বোর্ডে ক্লাস করেন, তবে আমি এই যে আপনার স্লাইডগুলা, এই স্লাইড দিয়ে বাংলাদেশের টপ পজিশনে যাব, ঠিক আছে, যদি আমি এই লাইনে থাকি আর কি। আচ্ছা চলে আসি, এখানে আসলে 3.33 আসবে, আর এই জায়গায় আমার স্টু আছে 16 দিয়ে কাটলে 316 400 না 348, এইটাও আসবে 3.33 মানে 3 পয়েন্ট সামথিং আসবে। আপনারা যদি এটা না পড়েন এটা 3 পয়েন্ট সামথিং দেবেন, 3 পয়েন্ট সামথিং দেবেন। হ্যাঁ, কে যেন আমাকে বলছো হোয়াইট বোর্ড ইজ বেটার। আচ্ছা তুমি কিন্তু মন খারাপ করিও না, হোয়াইট বোর্ড বেটার আমি জানি, কিন্তু আমি মুখস্থ পড়াইতে পারবো না। তোমার যদি মনে হয় মুখস্থ পড়াবেন, তাহলে আমি এই অঙ্কগুলা করাবো না, এত অঙ্ক করানো যাবে বা এত ইনফরমেশন গেদার করা যায় না আসলে। তারপরে দেখেন এটা আসবে 6.66, তার মানে এখানে আমার 3.33 দিয়ে ভাগ দিতে হবে। স্টেপ 3, স্টেপ 2 দেখেন ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করতে হবে। স্টেপ 2 এ দেখেন এটা আসবে, তার 3.33 ভাগ করলে 1:1:2, তার মানে আমার, ঠিক আছে, এখন আসি যে 1:1:2, তাহলে কার্বন কত? কার্বন হচ্ছে আমার 1, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে আমার 1, হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে আমার 2। তাইলে আমার এখানে যে স্থূল সংকেতটা আসতেছে সেই স্থূল সংকেতটা হচ্ছে 1:1:2, তার মানে এই স্থূল সংকেতটা আমি এইভাবে লিখতে পারি, আপনি COH2 বা CH2O। বুঝতে পারছেন? না ছোট থেকে অভ্যস্ত, এটা ঠিক আছে, ছোট থেকে অভ্যস্ত সবাই, আর আমরাও তো অভ্যস্ত, আমিও হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম। পরে দেখা গেল যে আপনি দেখবেন যে আমি ইন্সপায়ার্ড হয়েছি হচ্ছে মেইনলি, আমি আপনাকে বলি আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম বাইরের দেশ থেকে, কিছু কোর্স করছিলাম, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছি যে এইভাবে ওরা পড়ায়, এইভাবে আপনাকে সামনে নিয়ে বা আপনাকে বুঝাবে, ওরা কথা বলবে, আর এখানে কার্সোটা, এই যে এই কার্সোটাই দেখি আমরা, এই কার্সোটা দেখি, এগুলা আসলে আমাদের মেন্টালিটির সমস্যা আর কিছু না। ওই যে বলে না যে ভাইয়া যতই যাই বলেন না কেন ডিজিটাল বোর্ড ইজ দ্য বেস্ট, যে বলে ও হচ্ছে পাগল। কারণ কি জানেন, ওর পড়ার ইচ্ছা নাই, ওর ডিজিটাল বোর্ডে ইচ্ছা, আর কিছু না। ও হচ্ছে হাইপওয়ালা ভালোবাসে, ঠিক আছে। যাই হোক, আমরা এগুলাতে যাব না, চলে আসেন আমরা এদিকে না যাই। আমরা আরেকটা, আমরা আমরা কি স্থূল সংকেত বুঝতে পারছি? আমরা মনে হয় স্থূল সংকেত বুঝতে পারছি। আহ, স্থূল সংকেত থেকে আমরা এটা বুঝতে পারছি। না না, এটা বলিও না, ডিজিটাল বোর্ড অবশ্যই ভালো, কিন্তু এটাই ডিজিটাল বোর্ডের একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা ডিজিটাল বোর্ড চালায়, হ্যাঁ ওইটাই আমি চালাচ্ছি, রাগ করিও না। হ্যাঁ, এটা আমি জাস্ট বুঝাইলাম, কিন্তু এটাই বাস্তব যে বাঙালির খাইসলত খুবই খারাপ। আচ্ছা চলে আসি এখন, যেটা আমরা কাজটা করব যে আণবিক সংকেত মনে হয় আপনারা নির্ণয় করতে পারবেন, তাই না? আণবিক সংকেতও আমরা নির্ণয় করতে পারবো। আণবিক সংকেত আপনারা নির্ণয় করবেন হচ্ছে ইয়ে দিয়ে, দেখেন অপশন টেস্ট করবেন, যারা সেকেন্ড টাইমার আছেন আণবিক সংকেত নির্ণয় করবেন হচ্ছে অপশন টেস্ট করে, ওটি আণবিক সংকেত আপনারা নির্ণয় করবেন অপশন টেস্ট করে। এটা আমি কোনো রুলস শেখাবো না, এটা হচ্ছে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কিভাবে করবেন একটু বুঝাই, অপশন টেস্ট কিভাবে করবেন আমি যেগুলো বলতেছি সেগুলো একটু ভালো মতো বুঝবেন। অপশন টেস্ট করবেন খুবই ভালো কথা। এখন মনে করেন যে একটা বলা আছে, কোশ্চিনটা আমি একটু বলি, কোশ্চিনটা বলা আছে যে এখানে একটা যৌগের D is equal to 44 হলে ওই যৌগে কার্বন is equal to 54.44%, এরপরে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 9.99%। আমার কাছে পড়েন, এই যে কলিদেরকে বলেন, কলি তোদের খারাপ লাগে আমার সাথে স্লাইডে পড়তে? আর অক্সিজেন ইজ ইকুয়াল টু 36.3%। এটার বলছে যে আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা, এটা বলছে আণবিক সংকেত নির্ণয় করো, আণবিক সংকেত নির্ণয় করো। আচ্ছা আমি একটু বড় করে লিখতেছি, হ্যাঁ আমি একটু লেখাগুলো আমার মনে হয় ছোট হয়ে গেছে। আণবিক সংকেত নির্ণয় করো, তাহলে দেখেন এই জায়গায় আণবিক সংকেত নির্ণয় করি, ঠিক আছে।
তুই ডিজিটাল বোর্ড ভাবছিলি, কংগ্রাচুলেশনস। এমনি কলি, আমি তোকে কলি হচ্ছে আমাদের আগের স্টুডেন্ট, হ্যাঁ। আমি কথা দিচ্ছি কলি যদি চান্স পায় আমি তোকে সম্বর্ধনা দিব, যা। তোকে সম্বর্ধনা দিব মেডিএম থেকে। আচ্ছা, মিডিয়াম থেকে না হলে পার্সোনালি সম্বর্ধনা দিব, যা। 44 ডি, তাহলে 44 × 2 ইকুয়াল টু কত? এম। তাহলে এম ইকুয়াল টু আমার 44 × 2, আণবিক ভর যাচ্ছে হচ্ছে আমার 88 ইকুয়াল টু হচ্ছে এম। এখন দেখেন, আণবিক সংকেত নির্ণয় করতে বলছে, তার মানে আপনার যদি অপশনে থাকে C4H8O, দেখেন অপশনে, অপশন টেস্ট করেন, C4H9O2, সি নাম্বারটা যদি বলে C3H8O2, আরেকটা যদি ডি নাম্বারটা বলে C4H8। আচ্ছা, এখন দেখেন এই জায়গাটাতে আপনি একটু বোঝার চেষ্টা করবেন, এই জায়গাটাতে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে অপশন টেস্ট করেন। এখানে দেখো 4 এর অপশন টেস্ট করেন, এখান থেকে আসেন 4, দেখেন এখানে আমার আণবিক ভর হচ্ছে 88, আমার এই সব কিছু দেয়া আছে, আমার আণবিক সংকেত নির্ণয় করতে বলছে, আপনি ডিরেক্ট অপশন টেস্ট করবেন। আণবিক সংকেত নির্ণয় করতে বলছে, এখানে ডিরেক্টলি অপশন টেস্ট করলে আপনারটা সব থেকে বেটার হবে। স্থূল সংকেতে কিন্তু আপনার পার্সেন্টেজ দেয়া থাকবে, স্থূল সংকেত আপনি এটা অপশন টেস্ট করে পারবেন না। তাহলে এখানে দেখেন কার্বন 14, তার মানে 4×12 = 48 প্লাস 8 যোগ হচ্ছে 12, তাহলে কত হয়? কার্বন, সরি 16, 12 কেন লিখছি, অপশন টেস্ট করেন, তার মানে এখানে আসবে 16, তার মানে 48 আর 8 কত? 48 আর 2 কত? 50, 50 আর 6 56, 56 10 66, 66 আর 6 হচ্ছে 72, তার মানে এটা হবে না, এটা হবে না। এইখানে কিছুই হবে না, 48 যোগ 9 যোগ হচ্ছে 32, তার মানে 50, 70, 70 আর হচ্ছে 4×12 কত? 48 না, 48 9, অক্সিজেন 32, তার মানে কত আসে এটা? 50 আর 30 80, 80 আর হচ্ছে 9 89, 89। তাহলে এইটা দেখেন, এটা যদি 89 হয়, এটা 8 আছে, সরি এটা 9 আছে, এটা কিন্তু 8 আছে। আপনাকে 4টা অপশন মনে রাখতে হবে, 4টা অপশনের দিকে খেয়াল রাখবেন। তাহলে এটা যদি 89 হয়, তাহলে এটা হবে 88, তাহলে এটা হবে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। দেখেন আরেকজন পণ্ডিত লেখছে 90, আমি কিন্তু দেখি সবকিছু, তাহলে এটা হবে অ্যান্সার 88। বুঝতে পারছেন? এই আণবিক সংকেত আপনার বের করার কোনো দরকার নেই, আণবিক সংকেত আপনি অপশন টেস্ট করবেন। আমার কথা ক্লিয়ার? আণবিক সংকেত আপনি অপশন টেস্ট করবেন। চলে আসি একটা হার্ড ম্যাথ, যে এখানে অনেক সময় দেখা যায় যে আপনারা কিভাবে আণবিক সংকেত বা কিভাবে কোন একটা যৌগের হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করতে পারেন, এই জিনিসটা আসলে একটু টাফ। আচ্ছা, এটা এটা আমি পড়াবো না এখন, এটা দরকার মনে হয় না পড়তেছে। তাহলে এই জায়গা থেকে আপনার কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে পটাশ অ্যালাম, পটাশ অ্যালামের নামই কিন্তু ফিটকিরি। এই যে এখানে অলরেডি বলছি আমি, ফিটকিরি, ফিটকিরির নাম কিন্তু পটাশ অ্যালাম, এটা কিন্তু আপনি বলবেন এটার আরেকটা নাম হচ্ছে পটাশ অ্যালাম। দেখেন প্রশ্নগুলো আমি বলি, পটাশ অ্যালাম। তাহলে যদি বলে যে পটাশ অ্যালামে কত অণু পানি থাকে, বলবেন 24 অণু পানি থাকে। মানে এখানে যাই যাই করেন না কেন, এই জিনিসগুলো আপনাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন যে ইয়ের কোশ্চেন গুলো আছে, ওই চিটাগাং ইউনিভার্সিটি কোশ্চেন, ব্লু ভিট্রিওরে আণবিক ভর কত, ব্লু ভিট্রিওরে আণবিক ভর কত, এই জিনিসটা পড়বেন। ঠিক আছে, তারপরে চলে আসেন যে এখানে একটা কোশ্চেন আমি আপনাকে দেই, লেখেন একটা কোশ্চেন যে নির্দিষ্ট তাপমাত্রায়, এত নিচে কেন লিখতেছি, দেখেন নির্দিষ্ট তাপমাত্রায়
আপনারা যদি ইন্ডিয়ান কোনো ক্লাস দেখেন, আপনারা দেখেন, আমি কেন আপনাকে বলি বাস্তবতার সম্মুখীন হন। বাস্তবতা অনেক কঠিন, হ্যাঁ, বাস্তবতা ডিজিটাল হোয়াইট বোর্ড দিয়ে না। ইন্ডিয়ান ক্লাসগুলো দেখবেন, ইন্ডিয়ান ক্লাসগুলোতে অনেক কিছু শিখতে পারবেন। যখন ভার্সিটিতে উঠবেন তখন দেখবেন আপনার ওই ইন্ডিয়ান ক্লাসই ভরসা। তখন দেখবেন A4 সাইজের পেপারে তারা লিখে, ঠিক আছে। ভার্সিটিতে ভালো রেজাল্ট করতে হলে ইন্ডিয়ান ক্লাসগুলোর বিকল্প নাই। লেখেন নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে 200 ml CnH8O, 200 ml CnH8O এর, আচ্ছা 200 না, এটা 20 তাজা রাখবে না কিন্তু। গুড, দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। কে কোথায় পড়ায় ডাজন্ট ম্যাটার। দেখেন সাবরিনা শিরিন, পরীক্ষা দিস তোরা? তোদের নিয়ে তো আমি খুব ভয়ে আছি রে। এবার যদি রেজাল্ট আনতে না পারিস, আমি আর এর পরের বার জীবনে ভার্সিটি বাস চালাবো না। দেখেন এত এর আণবিক সংকেতের গ্যাসীয় জৈব যৌগ সম্পূর্ণরূপে দহন করতে সম্পূর্ণরূপে দহন করতে 90 ml অক্সিজেন প্রয়োজন। এন এর মান কত? নব্বই ml অক্সিজেনের প্রয়োজন, এন এর মান কত? ঠিক আছে, এখন দেখেন একটু ঠান্ডা মাথায় বুঝেন আমি এই জায়গাগুলো কেন এইভাবে করাচ্ছি। নির্দিষ্ট তাপমাত্রা চাপে এখানে আপনার বলছে যে 20 ml CnH8O, তাহলে আমার কি হবে? CnH8O। আণবিক সংকেতের গ্যাসীয় জৈব যৌগ সম্পূর্ণরূপে দহন মানেই আপনি জানেন অক্সিজেন দিয়ে। এন এর মান চাইছে, অক্সিজেন দহন করতেন, অক্সিজেন দহন করে আপনি জানেন যে কোনো হাইড্রোকার্বনকে পুরান না কেন এক্সাম ব্যাচগুলো আমাদের ভালোই হয়। দেখেন এন অফ কার্বন ডাই অক্সাইড, কারণ ওই এক্সাম ব্যাচে কিছু ছাকা ছাকা স্টুডেন্ট চলে আসে, আর রেগুলার ব্যাচে অনেকদিন ধরে পড়েন, এই জন্য হচ্ছে আপনারা মানে বোর হয়ে যান। রেগুলার ব্যাচে অনেক দিন ধরে পড়েন, বোর হয়ে যান, কোনো কিছু করতে ভাল লাগে না, ঠিক আছে। এখন আসেন, দেখেন এই জায়গাটাতে আমার কতটুকু এন হবে আমি জানি না, ভালো করে বুঝবেন। এই জায়গায় আমার কতটুকু এন হবে আমি জানি না, এন এর মানও জানি না আমি। আচ্ছা ভাইয়া এটা কিভাবে করব? এটাও অপশন টেস্ট করবেন। এ নাম্বার দেয়া আছে হচ্ছে 1, বি নাম্বার দেয়া আছে হচ্ছে 2, সি নাম্বার দেয়া আছে 3, ডি নাম্বার দেয়া আছে হচ্ছে 4। এখানেও আপনি অপশন টেস্ট করবেন। কি করবেন? অপশন টেস্ট, ওটি, অপারেশন থিয়েটার। অপশন টেস্ট করবেন। কিভাবে অপশন টেস্ট করবেন? দেখেন ভাইয়া এত সময় পাবো, জি পাবেন। এখানে যদি আমি Ca1H8O দেই, C1H8O কোনোদিনই হবে না। আপনি এইটুকু মনে রাখেন, একটা কার্বনে আপনার হাইয়েস্ট 4টা হাত থাকে, একটা কার্বনে হাইয়েস্ট 4টা হাত থাকবে। এই চুপ, এগ্রি ব্যাচ পড়ে, হিসাব দেখ আমার এখানে দেখ, তাহলে দেখ এখানে একটা কার্বনে 4টা হাত আছে, তাহলে একটা কার্বনে 4টা হাত থাকলে দেখ, তাহলে দুইটা কার্বনে কয়টা হাত আছে টোটাল? দুইটা কার্বনে টোটাল কয়টা হাত আছে? 1 2 3 4 5 6টা। 6টা আছে কয়টা? 8টা। দেখ কমন সেন্স কাকে বলে, কমন সেন্সটা কাকে বলে, তোকে সেন্সটা গ্রো করতে হবে। এখানে অপশন টেস্টটা করেই তোকে সেন্সটা গ্রো করতে হবে। তার মানে দেখ দুইটা কার্বনে আমার 6টা হাত আছে, আমার 6টা হাতে 8টা হাইড্রোজেন আমি কেমনে বসাবো? পারবো বসাইতে? পারবো? পারবো না। তার 3টা কার্বন দাও, 3টা কার্বনে দেখো হাত কয়টা?
1 2 3 4 5 6 7 8টা 8টা হাত আছে। আর 8টা হাত আছে খুবই ভালো কথা। তো দেখা যায় যখন তুমি 3টা কার্বনে 8টা হাত আছে, আবার 4টা কার্বনে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা হাত আছে। 10টা হাত আছে, কিন্তু বোঝার চেষ্টা করো। এখন আমার কথা হচ্ছে যে এই জায়গায় আমার কোন কার্বনটা হবে? একটা অক্সিজেন আছে এখানে, একটা অক্সিজেন আছে আমার। আমি আবারও বলি, এই জায়গায় একটা অক্সিজেন আছে। তাহলে এই জায়গায় যখন আমার একটা অক্সিজেন থাকবে, ঠান্ডা মাথায় বুঝবেন, একটা অক্সিজেন আছে, তার মানে আমি যদি এখানে এইভাবে বসাই, দেখেন তো হয় কিনা। 8টা হাইড্রোজেন বসছে, 8টা হাইড্রোজেন বসছে। 1 2 3 4 5 6 7 8। 8টা হাইড্রোজেন বসে গেছে, আমার একটা অক্সিজেন বসছে, আমার দরকার নেই। আমার আর দরকার নেই, তাহলে এখানে আমি মানটা 3 বসাই দিতে পারি। যদি আমি এখানে 3 বসাই, তাহলে দেখেন দেখি অপশনটা মিলে কিনা। C3H8O প্লাস এন এর মান যদি আমার 3 হয়, তাহলে আহ, এখানে O2 দেন, তাহলে আসবে কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে বুঝতে পারছেন এখানে এন এর মানটা আপনি হিসাব করবেন কিভাবে, কারণ এই জায়গাটাতে কিন্তু এখানে ডাবল বন্ডের কোনো কথাই নেই। এই জায়গায় যদি আমি ডাবল বন্ড দিয়ে অক্সিজেন দিই, তাহলে কিন্তু এই জায়গায় একটা হিসাব হয়ে যায় যে 1 2 3 4 5 6 7 8। এটাও আপনি এইভাবে মিলাইতে পারেন যে এখানে আমার 8টা হাইড্রোজেন আছে আর একটা অক্সিজেন আছে। তাহলে এটা অ্যালডিহাইড হচ্ছে না কিটোন হচ্ছে? এইটাও কিন্তু আপনি এখন বলতে পারেন, ভাই এইটাও তো হয় তাহলে, এটাও তো হয় তাহলে, ঠিক আছে, এটাও তো হয় তাহলে। এখানে অপশন টেস্ট গুলো একটু বুঝতে হবে যে এখানে আপনি কোনটা কি করবেন, ঠিক আছে। তো ভালো করে বুঝবেন এখানে কোনটা কিভাবে হয়। তাহলে আমার এখানে হবে 3, এখানে 4 কিন্তু হবে না। আমার কথা বুঝতে পারছেন? এই টাইপের ম্যাথ গুলো আপনাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই টাইপের ম্যাথ গুলো আপনাকে অবশ্যই অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমার কথা মনে হয় ক্লিয়ার। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের? এটা অবশ্যই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এটা ফার্স্ট অফ অল আমি বলছি যে যখন কোন একটা হাইড্রোকার্বনকে আপনি অক্সিজেনের সাথে দহন করবেন, আপনি পাবেন কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে পানি। কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে আপনি পানি। তো কার্বন ডাই অক্সাইড পানি আপনি খুবই ভালো করে পাচ্ছেন, কিন্তু কার্বন ডাই অক্সাইড পানি যখন পাচ্ছেন, তখন অবশ্যই দেখতে হবে যে এই জায়গায় যে কার্বনটা আছে, ভালো করে বুঝেন, এই জায়গায় যে কার্বনটা আছে, এখানে আপনার কার্বনের এর মানটা দেয়া নেই, ঠিক আছে। এই জায়গায় আমার এন এর মানটা দেয়া নেই। তাহলে এন এর মানটা আপনাকে বের করতে হবে। এখন এন এর মানটা আপনি কিভাবে বের করবেন, ঠিক আছে, এন এর মানটা আপনি কিভাবে বের করবেন, এখানে কিন্তু এন কার্বন ডাই অক্সাইড আমি আর কি বের করছি। আর এন এর মানটা আপনি কিভাবে বের করবেন, জাস্ট এইভাবে করে আপনি অপশন টেস্ট করবেন যে 1 হবে না, 2 হবে না, 3 আর 4 এর মধ্যে সম্পর্ক। 3ও হতে পারে, 4ও হতে পারে, কিন্তু এই জায়গায় 20 ml আর 90 ml এর একটা কাণ্ড আছে। 20 ml আর 90 ml এর একটা কাণ্ড আছে। তো 20 ml আর 90 ml যদি তুমি করতে চাও, সেই ক্ষেত্রে একটা সূত্র আছে। সেই সূত্রগুলো আমি শিখাইতে যাচ্ছি না, কারণ এই জিনিসগুলো অপশন টেস্ট করেই করা যায়। কারণ সূত্রটা যখনই করতে যাবা তখনই তোমার ঝামেলায় পড়বা, ঠিক আছে। সূত্র যখনই করতে যাবা, 3টা সূত্র আছে, আমি বলে দিচ্ছি 3টা সূত্র। 3টা সূত্র আছে, একটু দাঁড়ান আপনারা, আমি একটু আসতেছি।
আচ্ছা দেখেন, এই যে যখন হাইড্রোকার্বনের হিসাবটা বলবে, ভালো করে বুঝেন, যখন হাইড্রোকার্বনের হিসাবটা বলবে যে এরকম টাইপের হাইড্রোকার্বন আছে, তখন আপনাকে কয়েকটা সূত্র ইউজ করতে হবে। লেখেন যে সম্পৃক্ত বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য, সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য তখন আপনি এরকম লিখবেন CxHy প্লাস x plus y divided by 4 O2 x of carbon dioxide plus y by 2 of পানি। এটা হচ্ছে আমার সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য যখন আপনার এইভাবে দেয়া থাকবে, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করবেন, এইভাবে যখন দেয়া থাকবে তখন আপনি এইভাবে করতে পারেন। এরপরে চলে আসেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা সম্পৃক্ত অসম্পৃক্ত দুইটার জন্যই হয়। যদি শুধুমাত্র সম্পৃক্ত বলে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য আপনি লিখবেন CnH twice n plus 2 plus 3n plus 1 divided by 2 O2 n of carbon dioxide plus n plus 1 of পানি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য ছিল। এর পরের দিকে চলে আসি, সম্পৃক্ত হাইড্রোকার্বন গেল। অ্যালকিন অ্যালকাইন এর জন্য দরকার নাই। কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যদি থাকে, আবারও বলি, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যদি থাকে, তখন আপনি এরকম লিখবেন CxHyOZ CxHyOZ প্লাস লেখেন x plus y divided by 4 minus z divided by 2 z divided by 2 O2 x of carbon dioxide y by 2 of পানি। এই জিনিসটা পড়বেন, এই জিনিসটা পড়লেই অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা পড়লে অ্যান্সার চলে আসবে। এখন বলতে পারেন যে ভাইয়া এটা ম্যাথটা করবো কিভাবে? এই ম্যাথটা কিন্তু বারবার পরীক্ষায় আসছে। আচ্ছা ভাইয়া এটা ম্যাথটা করবো কিভাবে? আমি বাদ দিলাম আপনার টোটাল এই জিনিসটা, আমি বললাম যে আমি পড়াই নাই। দেখেন আমি এই জায়গাটা বলছি আমি পড়াই নাই। তাহলে দেখেন আমার এই জায়গায় হিসাবটা এরকম যে এটা আমার y ছিল ও z ছিল, সরি, যদি আমার এখানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, তাহলে দেখেন এই জায়গাটাতে আমার CxHyOZ আছে, ভালো করে বুঝেন। তাহলে এই জায়গাটাতে আমার কি আছে? CxHyOZ। দেখেন দুইটা মনে রাখবেন আপনি, আপনাকে আমি বলি দুইটা মনে রাখবেন, আপনার কোনো দরকার নাই। আপনি এখানে দুইটা মনে রাখবেন, একটা এইটা মনে রাখেন আর একটা এইটা মনে রাখেন, আর কিছু মনে রাখতে হবে না। এর পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি এবার, কেন জানি মনে হচ্ছে এটা আসবে। এখন আমার এখানে বলা আছে CnH8O, তার মানে আমার y এর মান হচ্ছে 8, z এর মান হচ্ছে আমার 1। ঠিক এই জায়গাটাতে আপনি এই জায়গাটাতে একটু দেখেন যে x প্লাস y ডিভাইডেড বাই 4 মাইনাস z ডিভাইডেড বাই 2, এটা করেন। তাহলে এই জায়গায় আমার টোটাল মান কত আসে? প্লাস এটা লেখেন x প্লাস y বাই 4, x এর মান আমি জানি না, x প্লাস y বাই 4, তার মানে y বাই 4 এর মান হচ্ছে 2 প্লাস 1 বাই 2 কার্বন ডাইঅক্সাইড, সরি অক্সিজেন, অক্সিজেন। দেন এই জায়গাটাতে দেখেন আপনার কি আছে? x অফ কার্বন ডাইঅক্সাইড, তার মানে এখানে x অফ কার্বন ডাইঅক্সাইড, আর পানি কি আছে? y বাই 2 অফ পানি। তাহলে y বাই 2 মানে কত? 4 বাই a, তাহলে 4 অনু পানি। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন কিনা বলেন? এটা হচ্ছে আমার যে কোনো একটা হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করতে হবে। ঠান্ডা মাথায় বুঝেন, এইটা বুঝলে আপনাদের একটা
মোটামুটি ভাবে একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এখন চলে আসেন যে ভাইয়া এই এন এর মানটা আমি বের করতে হবে, মানে এন বলতে আমি এক্স এর মানটা বোঝাচ্ছি, এই এক্স যেটা এটা এনটার জায়গায় আমি এক্স ধরে নিলাম, এক্স এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এই জায়গায় আমার টোটাল মান কত আসে এটা একটু দেখি আমি। এটা এটা যা আছে তাই, এটার মানটা দেখো এখানে কত আসে। এখানে আসবে হচ্ছে 2 2x প্লাস, এটা মানে মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, দেখেন এখানে মাইনাস আছে, এই যে মাইনাস ছিল, মাইনাস ছিল, মাইনাস ছিল। আচ্ছা দেখেন এখানে 2x প্লাস 4 মাইনাস 1, 2x প্লাস 4 মাইনাস 1, এগুলো উপরে পাঠান। 2x প্লাস 4 মাইনাস 1 O2, তার মানে এখানে আসবে হচ্ছে x অফ কার্বন ডাই অক্সাইড প্লাস 4 অণু অফ পানি। আপনারা কিন্তু বুঝেন জিনিসটা, জিনিসটা কিন্তু করতেও সময় লাগবে না, একটু বোঝার চেষ্টা করেন, কারণ এখানে 3 আর 4 এর মধ্যে গন্ডগোল লাগে যাচ্ছে অপশন টেস্ট করতে গেলে। এরপরে চলে আসি যে এইটা হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 O2, এটা আপনি এটা পাইলেন, এটা কিন্তু আপনি পাইলেন, ভালো করে বুঝুন, এটা আপনি পাইলেন, কিন্তু আমার র সূত্রটা হচ্ছে এইটা, আমার র সূত্রটা হচ্ছে এইটা, ঠিক আছে, র সূত্রটা হচ্ছে আমার এইটা। তো এখন দেখেন এখানে বলছে 20 ml এত এর আণবিক সংকেতের গ্যাসীয় যৌগ দহন করতে এত ml অক্সিজেন প্রয়োজন, মানে এতটুকু আমার দহন করতে এই অক্সিজেন প্রয়োজন হচ্ছে আমার 90 ml। 90 ml আমার কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলেন। এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, কারেন্ট চলে গেছিল, খুবই ভালো। কারেন্ট আমারও কখন যায় না যায় যাই না। আল্লাহ, চলতেছে, ঠিক আছে। এখন দেখেন তাহলে আমার টোটাল এখানে মোল সংখ্যাটা আসতেছে এইটা, আর এইটার আমার দেয়া আছে 20 ml। তাহলে আমি কি করতে পারি, 20 ইন্টু হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2, 20 ml, এটার মোলার ঘনমাত্রা আমি 1 ধরে নিলাম, ঠিক আছে। মোলার ঘনমাত্রা যদি 1 ধরে নেই, তাহলে এইটার অক্সিজেনের হচ্ছে আছে 90। দেখেন যে ভাইয়া এটা কিভাবে করব, দেখেন এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে একটু দেখেন, দেখার চেষ্টা করেন। এইটার আমার 1 মোল সংখ্যা 1, এটার মোল সংখ্যা হচ্ছে আমার এইটা, তার মানে মোল অফ CxH8O বাই মোল অফ, এটা নির্দিষ্ট তাপমাত্রা চাপে বলছে না, এসটিপিও তো ধরে নিতে পারেন, বিভাগ 22.4 করেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট তাপমাত্রাও চাপে, নির্দিষ্ট তাপমাত্রাও চাপে আপনার দেখবেন যে V ইজ প্রপোর্শনাল টু হচ্ছে N, এটা দেখেন নির্দিষ্ট তাপমাত্রা চাপে দুইটাই যেহেতু নির্দিষ্ট, তাহলে আপনি জানেন V ইজ প্রপোর্শনাল টু N। আচ্ছা এটা দেখেন, এটা 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 ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। এখানে দেখেন এখানে বলছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এখানে বলেই দিছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ, তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে আপনার দুইটাই ভ্যারিয়েবল থাকে, একটা হচ্ছে V আর একটা হচ্ছে N। ঠান্ডা মাথায় বুঝেন, এটা যদি বুঝতে পারেন আপনি আজকে হিরো, নাহলে আপনি আজকে জিরো। তাহলে আমরা এই জায়গা থেকে কি জানি, V ইজ প্রপোর্শনাল টু N, তাহলে কি জানি N1 ডিভাইডেড বাই N2 ইজ ইকুয়াল টু হচ্ছে V1 ডিভাইডেড বাই হচ্ছে আমার V2। এইটুকু আপনি জানেন, জানেন কিনা বোঝার চেষ্টা করেন এবং বলবেন আপনি, যদি বুঝেন তাহলে খুবই ভালো, না বুঝলে নাই। তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাভোগাড্রো সূত্রটা খাটছে, দেখেন তাহলে এখানে N1 এর মান কত, N1 এর মান, এটাকে আমি 1 ধরলাম, এটাকে আমি 2 ধরলাম, তাহলে N1 এর মান হচ্ছে আমার 1, N2 এর মান এখানে আমার আছে হচ্ছে 2x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু V1 এর মান, V1 এর মান আমি হচ্ছে 20 ml ধরলাম, V2 এর মান হচ্ছে 90, V2 এর মান কত, 90 ml ধরলাম।
তাহলে দেখেন এটা আমার টোটালি কত আসে, 90 ইজ ইকুয়াল টু 20 ইন্টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তার মানে এই জায়গাটাতে ইজিলি আপনি এখানে বের করে নিতে পারবেন, ভালো করে বুঝেন, এই জায়গায় ইজিলি বের করে নিতে পারবেন। কিভাবে বের করবেন? না, এটা আমার মা ফোন দিছে, একটু দাঁড়ান, মায়ের ফোন আছে। হ্যালো, আমি ক্লাসে রাখো। আচ্ছা দেখেন, এই জায়গাটাতে আপনি দেখেন ইজিলি আপনি এখানে বুঝতে পারবেন এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন এগুলো কিন্তু একদম আনকমন একটা ম্যাথ, এগুলো আনকমন ম্যাথ। তাহলে এই জায়গা থেকে আপনি ক্যালকুলেশন করেন, কত আসে, এটা কাটলে আমার আসবে 10, তাহলে এখানে আসবে 20, 20x প্লাস 30, তার মানে 90 মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 20x। অর্থাৎ x ইকুয়াল টু আসবে হচ্ছে আমার, আমি কি আপনাকে বুঝাইতে পারছি? কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যদি এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে সেটার দরকার নেই, আপনি মনে রাখবেন শুধুমাত্র আমার এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনেরটা মনে রাখবেন। আর আরেকটা মনে রাখবেন হচ্ছে এই যে এটা, এটা সাস্টের 14-15 সালের কোশ্চেন, যেটা করাইলাম এটা সাস্টের 14-15 সালের কোশ্চেন। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? আপনি ক্লিয়ার বুঝতে পারছেন ব্যাপারটা? এটা কি ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার বোঝা না গেলে বলবেন। এখানে এই যে ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে, এক্স ওয়াই শিওর, এটা কিন্তু কোশ্চিনে আসা, সাস্টের 14-15-তে কোশ্চিন, এটা সাস্টের 14-15 কোশ্চিন। দেখেন এই যে এখানে একটা কমন সেন্স আপনারা খাটাইতে পারবেন না, সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু এন। এই কমন সেন্সটা যদি খাটে যায় তাহলে আপনি ইজিলি ম্যাথটা পারবেন, কারণ এখানে সবই বলা আছে, সবই বলা আছে। এই দেখ, এই জন্য এত কঠিন, এটা কঠিন না, এটা কঠিন না। চলে আসে এই জায়গাগুলো থেকে আপনার ঠিক এই টাইপেরই কোশ্চিন গুলা আসবে, ঠিক আছে? সাধারণ লবণগুলা যেগুলা আছে এখানে আমি আরেকটু বলি, এখানে লবণগুলা কেলাসিত লবণ, আহ এগুলা হচ্ছে আর্দ্র কেলাস টাইপের, হ্যাঁ এগুলা হচ্ছে আর্দ্র কেলাস, এগুলা হচ্ছে আর্দ্র কেলাস টাইপের লবণ, যেহেতু ভেজা পানি আছে। একটু মনে রাখবেন অনার্দ্র যে কেলাস গুলো আছে, অনার্দ্র কেলাস, এই অনার্দ্র কেলাসটা হচ্ছে সাধারণ লবণ। আর্দ্র কেলাস এবং অনার্দ্র কেলাস 3 দিন লাগবে না বাবা, এটা 3 দিন লাগবে না, এটা কোনোদিনই 3 দিন লাগবে না। এটা তো আপনাকে বুঝতে হবে, এই জিনিসটা খুবই সহজ, আপনাকে বুঝাইতে আমি অনেক সময় লাগাইছি, কিন্তু যখন আপনি করবেন এই জিনিসটা খুবই ইজিলি করতে পারবেন, কারণ আপনাকে এখানে ফর্মুলা দেয়া এক্স প্লাস ওয়াই বাই 4 মাইনাস জেড বাই 2 ও 2, এটা হচ্ছে, এটা সবসময় আণবিক ভর হচ্ছে, সরি মূল সংখ্যা হচ্ছে 1 থাকে, এটার মূল সংখ্যা হচ্ছে এইটা, এই দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, এই জিনিসটা আশা করি সবাই বুঝছে। আশা করি সবাই বুঝে গেছেন এটা। চলে আসেন এরপরে, এরপরে আমি বই রিলেটেড ম্যাথ করাবো।
আপনারা মোল সংখ্যা সম্পর্কে সবাই জানেন, মোল সংখ্যা সম্পর্কে সবাই জানেন। এখন আমরা বই রিলেটেড ম্যাথ করব। আমরা মোল সংখ্যা সম্পর্কে সবাই জানি। এই মোল সংখ্যা যেটা হয়, মোল সংখ্যা হচ্ছে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটা মোল সংখ্যা। আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে। কথা বুঝবেন, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবে। দেখেন আপনাকে কিন্তু পেঁচাবেন, আমি আবারও বলি এই অঙ্কগুলো আপনাকে পেঁচাবেন। এটা 30 সেকেন্ডে হবে না, এটা আমি জানি, এটা 1 মিনিট লাগবে, কিন্তু এই অঙ্কটা আমি আপনাকে বলে দিলাম 90% পোলাপান পারবে না। এই অঙ্কটা যখন আপনি পারবেন, যদি আপনি ভুল না করেন সহজগুলা, এবং এই অঙ্কটা যখন পারবেন, এই অঙ্কটা আপনাকে চান্স পাওয়া দিবে, কারণ এই অঙ্কটা আপনাকে 1.25 মার্ক ক্যারি করাবে। 1.25 মার্ক ক্যারি করাবে, কারণ আপনি একটা ভুল করলে কিন্তু 0.25 কাটা যাবে, আর সবাই ভুল করতে মানে 0.25 করে আগাচ্ছেন, তার মানে আপনি 1.25 মার্ক ক্যারি করবেন। এই জিনিসগুলো এই জন্য কঠিন জিনিস শিখতে হয়। তো আণবিক ভরকে গ্রামে প্রকাশ করতেন, সেটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে যদি আমি লিখি যে 18 গ্রাম পানি, 18 গ্রাম পানি ইকুয়াল টু, আপনি লিখতে পারেন 1 মোল পানি। আঠারো গ্রাম পানি ইকুয়াল টু আপনাকে বলতে পারেন আপনি 1 মোল পানি। ক্লিয়ার? এই আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করতেছেন খুবই ভালো কথা, বাট বর্তমানে যে স্কেলটা আছে, 3টা স্কেল অনুপাতে আপনারা এই ইয়েতে প্রকাশ করেন। আপনারা জানেন হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল, এটা আমি অলরেডি পড়াই দিছি। ঠিক আছে, এরপরে চলে আসি এসটিপি তে মোলার আয়তন কত। এসটিপি তে মোলার আয়তন কত? এসটিপি তে মোলার আয়তন কত বলেন? 22.4 লিটার। আহা, ঠিক আছে। এসটিপি তে মোলার আয়তন 22.4 লিটার, এসএটিপি তে হচ্ছে 24.789 লিটার, এনটিপি তে হচ্ছে 24.04 লিটার। এটুকু বুঝবেন। এসটিপি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ, এসএটিপি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে রুম টেম্পারেচার। এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ। কথা কি বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু বুঝতে হবে। কথা বোঝা গেছে? এই জিনিসগুলো বুঝতে হবে। এখন চলে আসি একটা জাতীয় সূত্র, আমি সবসময় লিখে দিই, এর আগে যারা ক্লাস করছে তাদেরকেও লিখে দিয়েছিলাম, সবাইকে লিখে দিই জাতীয় সূত্রটা, তোমাদেরকেও লিখে দিব। জাতীয় সূত্রটা হচ্ছে n ইকুয়াল টু w ডিভাইডেড বাই m ইকুয়াল টু হচ্ছে vs ইকুয়াল টু v ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে n ভাগ na ইকুয়াল টু pv ডিভাইডেড বাই হচ্ছে rt ইকুয়াল টু v ভাগ 22.4 ইকুয়াল টু v ভাগ 24.789 ইকুয়াল টু v ভাগ 24.04। আর কি লিখবো? ইয়েস,
এই তো মোটামুটি কয়েকটা মিলে গেল। তো এই যে একটা সূত্র, এটাকে যুগান্তকারী সূত্র সবাই বলে থাকে, যুগান্তকারী সূত্র সবাই বলে থাকে। এই যুগান্তকারী সূত্রটা সব সময় দেখবেন যে হাইলি ইফেক্টিভ ফর ইওর কোয়েশ্চেন। এই সকল যে আয়তন, এটা লিটারে, এই সকল আয়তন লিটারে, এই সকল আয়তন অবশ্যই লিটারে হবে। আবার বলি, এই সকল আয়তনগুলো লিটারে হবে। এই পার্সেন্ট যদি দেয়া থাকে, ঘনমাত্রা দেয়া থাকে না। আবার বলি, ঘনমাত্রা দেয়া নাই কিন্তু পার্সেন্ট দেয়া আছে, কিন্তু পার্সেন্ট দেয়া আছে। তখন এই সূত্রটা ইউজ করবেন। এটা জানেন, W/M মানে প্রদত্ত ভর, আর M মানে আণবিক ভর। এই জিনিসগুলো আপনারা জানেন, আমি এটা আর বেশি গেলে না। N মানে আপনি জানেন কতটি অণু পরমাণু আছে, অণু পরমাণু বা আয়ন আছে। আবারও বলি, কতটি অণু পরমাণু অথবা আয়ন আছে, এই জিনিসটা বুঝতে হবে। আর Na যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অথবা এটাকে আমরা বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে আমি আপনাকে যেটা বুঝাবো সেটা হচ্ছে যে কত সহজে ম্যাথগুলো করা যায়। চলে আসি, ম্যাথমেটিক্যাল টার্ম, সব ম্যাথমেটিক্স করাবো। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আপনারা করবেন, সকল ম্যাথমেটিক্স টার্ম গুলো এখানে করানো হবে ইনশাআল্লাহ। দুইটা জিনিস মনে রাখবেন, একটা ম্যাথ হয় দুইটা টাইপের, একটা রিয়াকশন সহ, একটা রিয়াকশন ছাড়া। রিয়াকশন সহ ম্যাথের মাস্ট বি একটা কাজ করবেন, সেটা হচ্ছে সমতা করতে হবে। রিয়াকশন সহ ম্যাথের আপনাকে মাস্ট বি একটা কাজ করতে হবে, সমতা করতে হবে। ঠিক আছে, একটু দাঁড়ান। দেখেন, রিয়াকশন ছাড়া ম্যাথগুলা, সেটা দেখবেন একটা জিনিসের কথা বলছে,
যেমন আপনাকে যদি আমি একটা কোশ্চেন করি, একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর কত? চাইছে কি ভাইয়া? টি দেয়া আছে, পরমাণুর সংখ্যা এটা, পানির অণুর ভর চাইছে। তাহলে একটি চাইছে, ভালো করে বুঝো, একটি চাইছে, তাহলে টি চাইছে, খুবই ভালো কথা। তাহলে একটি এন ডিভাইডেড বাই এন এ। ভর চাইছে ভাইয়া, ভর কি আমার? ডাব্লু। তাহলে ডাব্লু। পানির অণু চাইছে, এম জানা আমার, এম। তাহলে এখন বের করেন, দেখেন ক্যালকুলেশন শিখাই, মাথা খারাপ করবেন না। 1 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ডাব্লু এর মান আমি জানি না, এম এর মান হচ্ছে আমার 18, এই পাশে পাঠায় দেন। 6 কাটেন, এগুলা সব বাদ, এগুলা সব বাদ দিবেন, পয়েন্টের পরের সংখ্যা আমার বাদ। 6 দিয়ে কাটেন 3, তাহলে এরকম আসবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। শেষ। এখন বলি ভাই এইটা, তাহলে 3 এর নিচে হবে, 3 এর নিচে হবে অল্প খানিকটা নিচে, কারণ ভাগ যেহেতু ছিল, তার মানে 2 পয়েন্ট সামথিং হবে, 2.99, 2.99 এরকম টাইপের আসবে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23। এই যে সহজ কথা, ক্যালকুলেশন করতে গেলে কোনোদিন ক্যালকুলেটর লাগে না, মাথা লাগে, মাথা। চলে আসে আরেকটা কোশ্চেন, আমরা রিয়াকশন ছাড়া ম্যাথ দেখবো। কোশ্চেন লেখেন যে 500টি স্বাক্ষর দিতে, বইয়ের পর 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটা স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? ভালো করে বুঝবে, প্রতিটা স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? কতটি কার্বন পরমাণু খরচ হয়? সর্বপ্রথম যে ভাইয়া এই 500টি স্বাক্ষরের জায়গায় অনেক সময় দেখবেন যে ওয়ার্ড দিয়ে দিছে, যেমন দেখবেন বাংলাদেশ ওয়ার্ডটা দিছে। এই বাংলাদেশ মানে ঠিক আছে, আমি আবার বিরোধী লোক তো, বাংলাদেশ বিরোধী লোক আর কি, বাংলাদেশে কাউকে আমার ভালো লাগে না, আমি সুইজারল্যান্ড চলে যাব। তো দেখো, 500টা স্বাক্ষর দিতে আমার এত মিলিগ্রাম কার্বন পরমাণু খরচ হচ্ছে, তাহলে আমি আগে একটা স্বাক্ষর দিতে কয়টা কার্বন পরমাণু খরচ হয় বের করে নিই। 500টা স্বাক্ষর দিতে আমার খরচ হচ্ছে কত? তোমার হচ্ছে 55.6 মিলিগ্রাম। তাহলে আমার একটা স্বাক্ষর দিতে কয়টা খরচ হয়? একটি স্বাক্ষর দিতে খরচ হবে আমার 55.6 ডিভাইডেড বাই হচ্ছে 500। এখন দেখেন এটা 55, এমন অবস্থায় মাঝখানে, এমন অবস্থায় মাঝখানে, ভালো করে বুঝবেন, এমন অবস্থায় আমার এটা মাঝখানে 55.6। তাহলে দেখেন 55 দিয়ে যদি আপনি ভাগ করেন 500 কে, 55.6 বাদ দেন, আবার এটা আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 9, 1 ডিভাইডেড বাই আসবে 9। তাহলে এত মিলিগ্রাম খরচ হয়, ভালো করে বুঝুন, এত মিলিগ্রাম খরচ হচ্ছে আমার, ঠান্ডা মাথায় বুঝবেন, এত মিলিগ্রাম খরচ হয়, খুবই পোলাইটলি এটা বুঝবেন। তাহলে দেখেন এই এত মিলিগ্রামের মধ্যে কতটি কার্বন পরমাণু খরচ হচ্ছে, তার মানে দেখেন ডাব্লিউ বাই এম ইজ ডিভাইডেড বাই এন ভাগ এন এ। এখন এই ডাব্লিউ এর মান আমার মিলিগ্রামে দেয়া, তার মানে 1 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই, এটা হচ্ছে কার্বনের ভর, 12 ইন্টু হচ্ছে 1000।
ইকুয়াল টু হচ্ছে n ডিভাইডেড বাই n। এরপরে চলে আসি, এখন আপনি এই জায়গার ক্যালকুলেশনটা করেন, তাহলে 1/9 ইন্টু 12, দেখেন কাটাকাটি এইভাবে করবেন, ইন্টু 1000, এই n এটা আমার এইদিকে চলে যাবে, ইন্টু 6.023 ইন্টু 10⁻23। খুবই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। তাহলে দেখেন 6 দিয়ে 12কে কাটলে আসে 2, 6 দিয়ে 12কে কাটলে কত আসে 2, তাহলে আসবে 1/18। এখানকার তিনটা সংখ্যা কাটেন, এখানকার তিনটা সংখ্যা কাটেন, তাহলে 10⁻20 হয়। তিনটা কাটলে কত হয় 10⁻20, তাহলে 1 ইন্টু 10⁻20, তাহলে 10⁻20 আছে, খুবই ভালো কথা। তাহলে 18 দিয়ে যদি আপনি 1 কে কাটেন, ভালো করে বুঝেন, 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই কত 18, তাহলে কত আসবে 1 ডিভাইডেড বাই 18, তাহলে 5 18 90, তাহলে 5 পয়েন্ট সামথিং আসবে, 5 18 90, তার মানে এটা আসবে 0.055 ইন্টু 10⁻20 ইকুয়াল টু হচ্ছে n, ইকুয়াল টু কত n। তার মানে দুই ঘর এই পাশে সরাও, তাহলে 5.5 ইন্টু 10⁻18 ইকুয়াল টু হচ্ছে। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন? দেখেন এইভাবে করা যায় না, এইভাবে করা যায়। আপনি কি বুঝতে পারছেন ম্যাথটা? ম্যাথটা দেখেন খুবই ইজি, কিন্তু খুবই ইজি। এটা কি ম্যাথটা বুঝতে পারছেন? এখন যদি বলে ভাইয়া বাংলাদেশ ওয়ার্ডটাতে বলছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা ওয়ার্ড লিখতে তোমার মনে করো 50 মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটা ওয়ার্ড লিখতে খরচ হয় কয়টা 5 মিলিগ্রাম, 10টা ওয়ার্ড লিখতে 50 মিলিগ্রাম, তাহলে এই একটা ওয়ার্ড লিখতে সাপোজ মনে করো 10টা ওয়ার্ড লিখতে 50 মিলিগ্রাম খরচ হয়। এখানে আমি বললাম বাংলাদেশ ওয়ার্ডটা লিখতে 50 মিলিগ্রাম কার্বন পরমাণু খরচ হয়, তাহলে একটা ওয়ার্ড লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, একটা ওয়ার্ড লিখতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, তাহলে দেখো এই 5 মিলিগ্রাম খরচ হচ্ছে, তাহলে দেখেন এখানে কত আসে, তাহলে এখানে আসবে হচ্ছে W/M, তার মানে 5 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 ইকুয়াল হচ্ছে n। তাহলে এটার কাটলে হচ্ছে 2 আসে, 2 দিয়ে 5 কে কাটলে আসবে হচ্ছে 2 দুগুণে 4, 2.5 আসবে, 2.5 ইন্টু 10⁻23। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? দেখেন ক্যালকুলেশন আপনাকে অবশ্যই ভেঙে ভেঙে করতে হবে, ক্যালকুলেশন আপনাকে কেউ ক্যালকুলেটর দিয়েই যে ম্যাথ করতে হবে, এটা সব থেকে বড় মানে বোকামি। এরপরে চলে আসেন যে রিয়াকশন সহ ম্যাথ কিভাবে আসে ভাইয়া। আচ্ছা, এরপরে চলে আসেন রাসায়নিক সমীকরণ একটু পড়ি আমরা, রাসায়নিক সমীকরণ পড়ার পর রিয়াকশন সহ ম্যাথ করব। প্রথমে চলে আসি সমতা কেমনে করবো ভাইয়া, সমতা তো সমস্যা হয়। অ্যামোনিয়া প্লাস হচ্ছে অক্সিজেন, তার মানে আপনি পাচ্ছেন নাইট্রোজেন মনোক্সাইড প্লাস হচ্ছে পানি, নাইট্রোজেন মনোক্সাইড প্লাস হচ্ছে পানি। এরপরে চলে আসেন নাইট্রোজেন, নাইট্রোজেন একটা ডান, একটা একটা করে পরমাণু ধরেন। হাইড্রোজেন এখানে আছে 3টা, এখানে হাইড্রোজেন আছে 2টা। যখন এরকম দেখবেন 2টাতে বিনিময় করেন, এরটা হেরে দেন, হেরটা হেরে দেন।
তার মানে এখানে দেন 2, এখানে দেন 3, মিলা গেল। কিন্তু এখানে আবার নাইট্রোজেন হয়ে গেল 2টা, তার মানে এখানে আবার নাইট্রোজেন 2 দিতে হবে আবার। মানে আপনি পরেরটা করে যে নিশ্চিন্ত, প্রথমটা করে পরেরটা করে যে নিশ্চিন্ত, সেটা থাকতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সেটা থাকতে পারবেন না। পরেরটা করে আবার প্রথমটাকে দেখতে হবে যে হ্যাঁ মিলছে কিনা বা উল্টা পাল্টা হয়েছে কিনা। ঠিক আছে, খুবই ভালো কথা। এইখানে অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 3টা। এর অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন 3টা, তার মানে আমার 5টা অক্সিজেন। আমি যদি এখানে 5টা অক্সিজেন দিই তাহলে 10টা হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে ভাগ দেন। তাহলে আমার আসবে 2 অ্যামোনিয়া প্লাস 5 ভাগ 2 অক্সিজেন, 2 অফ নাইট্রোজেন মনোঅক্সাইড, 3 অফ ওয়াটার। ভাই আমি এই জিনিসটা রাখবো না, 2 দিয়ে গুণ করেন। যদি এই যে সমতা ছাড়া, সমতা ছাড়া যে ইকুয়েশন, সমতা ছাড়া রিয়াকশন, সমতা ছাড়া রিয়াকশনকে বলা হয় কঙ্কাল সমীকরণ। সমতা ছাড়া রিয়াকশনকে কি বলা হবে? কঙ্কাল সমীকরণ। ঠিক আছে, কঙ্কাল সমীকরণ। এরপরে চলে আসি আয়নিক সমীকরণ। দেখেন সব পড়তে হবে। আয়নিক সমীকরণ যেটা আছে, প্রথমেই চলে আসি। আয়নিক যৌগের, আয়নিক যৌগের আণবিক ভরকে কি বলা হয়? ফর্মুলা ভর। আণবিক ভরকে বলা হয় ফর্মুলা ভর। এই জন্য আয়নিক যৌগের যখন আপনি মোলারিটি বের করবেন, এই ফর্মুলা ভর থেকেই আয়নিক যৌগের মোলারিটিকে বলা হয়, মোলারিটিকে বলা হয় ফর্মালিটি। এই ফর থেকে আসছে ফর্মালিটি। ফর্মালিটি কি যদি বলে তাহলে বলবেন আয়নিক যৌগের মোলারিটি, আর কিছু না। তাহলে এই যে ফর্মুলা ভরটা, একে সংকেত ভর বলা হয়। ফর্মুলা ভরকে কি বলা হয় বলেন দেখি? সংকেত ভরও বলা হয়ে থাকে। চলে আসি দর্শকায়ন সম্পর্কে একটু জানি। দর্শকায়ন সম্পর্কে হালকা পাতলা একটু জ্ঞান নেই। আচ্ছা, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। একটু দাঁড়ান, আজানটা শেষ হোক।
কে কি লিখছে জানো? কমেন্ট কই? যে আয়ন শুধু দেখে তাদেরকে, গুড, ভেরি গুড। যে আয়ন শুধু দেখে তাদেরকে দর্শক আয়ন বলা হয়। ছ্যাঁচড়া। যেমন মনে করো যে সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট, দেন এখানে দেখা যায় যে সোডিয়াম নাইট্রেট, এখানে এই পরমাণুটা, এগুলা কিন্তু দুইটাই অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস, এটাও অ্যাকোয়াস। তাহলে জলীয় দ্রবণে কি আকারে আছে? সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস। এও সেম অবস্থায় আছে, সিলভার প্লাস NO3 মাইনাস। এখন যখন রিঅ্যাকশন হয়ে গেল, তখন সে প্রোডাক্ট কি হবে? NaNO3, এটা অ্যাকোয়াস অবস্থায় থাকবে, আর সিলভার ক্লোরাইড সলিড অবস্থায় হয়ে গেল। এ তো সলিড হয়ে গেল, তার মানে অধক্ষে পড়ে গেল। এ আবার কি আছে? অ্যাকোয়াস অবস্থায় আছে, তার মানে সোডিয়াম প্লাস NO3 মাইনাস আকারেই আছে। এখন দেখো, এই সোডিয়ামের আগের অবস্থা আর পরের অবস্থা সেম, এটা কিন্তু আবার রিঅ্যাকশনের পরে। সোডিয়ামের আগের অবস্থা পরের অবস্থা সেম, আবার NO3 এর আগের অবস্থা পরের অবস্থা সেম। তার মানে এই দুইটাই সেম অবস্থায় আছে, এই দুইটাই সেম অবস্থায় আছে, এই দুইটাই সেম অবস্থায় আছে। যদি এই দুইটাই সেম অবস্থায় থেকে থাকে, তার মানে এটা আগেও যা ছিল পরেও তাই আছে, তার মানে এটা দর্শক। তার মানে এটা কি? দর্শক। ক্লিয়ার? চলে আসে রিঅ্যাকশন সহ ম্যাথ, রিঅ্যাকশন সহ ম্যাথ। ফার্স্ট অফ অল রিঅ্যাকশন সহ যখন ম্যাথ করবেন, আপনাকে রিঅ্যাকশন কমপ্লিট করতে হবে। কোশ্চেন চলে আসেন যে 84 গ্রাম কার্বন হতে কার্বন দ্বারা কপার অক্সাইড কে বিজারিত করলে কত গ্রাম কপার পাবো? কত গ্রাম কপার পাবো? দেখেন, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে রিঅ্যাকশন কমপ্লিট করবেন। কার্বন কপার অক্সাইড, তাহলে কার্বন প্লাস কপার অক্সাইড বিজারিত করছি কত গ্রাম। এখানে প্রথমে আসি, কি তৈরি হবে আমার এখানে? এখানে হবে কার্বন মনোঅক্সাইড প্লাস কপার। এই কিন্তু আপনাকে এইটা দেয়া থাকবে না। এরপরে সমতা করবেন। দেখেন, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, কপার একটা, কপার একটা। দ্যাট মিনস আমার এখানে সমতা করা লাগবে না। এখানে বলা আছে কার্বনের পরিমাণ, তাহলে এন অফ কার্বন, দেখেন কার কার দেয়া আছে, কার্বন আর কপার অক্সাইডকে বিজারিত করলে কত গ্রাম কপার পাবো, নাকি কত গ্রাম কি পাবো, কত গ্রাম আমরা কপার উৎপন্ন হয়, মানে সিইউ উৎপন্ন হবে। এটা সি লিখছি শুধু। তার মানে সম্পর্কটা হচ্ছে এর সাথে এর, সম্পর্কটা হচ্ছে এর সাথে এর। তার মানে দেখেন এন অফ কার্বন বাই এন অফ কপার, দুইটা সবসময় করবেন এবং এর মোল সংখ্যা ডিভাইডেড বাই এর মোল সংখ্যা। আপনি এই সূত্রটা আপনাকে বুঝতে হবে, যার সাথে যার সম্পর্ক, এখানে দুইটা সম্পর্ক পাবেন, তিনটা সম্পর্ক সাধারণত থাকবে না। তিনটা সম্পর্ক থাকলে দুইটা রিঅ্যাকশন হবে। তো দেখেন,
যার সাথে যার সম্পর্ক, যার যার মান দেয়া থাকবে আর যার মান বের করতে বলবে, এইটার সাথে এটার সম্পর্ক, তার মূল সংখ্যাগুলো নিয়ে নেবেন, তার মূল সংখ্যা নেবেন, মূল সংখ্যা ডিভাইড করবেন, ডিভাইড করার পর দেখবেন কার কি দেয়া আছে। আবারও বলি, কার কি দেয়া আছে। দেখেন এখানে কার্বনের ডাব্লু দেয়া আছে, তার মানে এখানে ডাব্লু ডিভাইডেড বাই এম হবে, এইটা কার্বনের ক্ষেত্রে। কপারের ক্ষেত্রে কত গ্রাম কপার পাবো, তার মানে এখানে ডাব্লু ডিভাইডেড বাই এম অফ কপার পাবেন, তার মানে দুইটাই 1। তার মানে এখানে আমরা ডাব্লু অফ কপার ইজিলি বের করে নিতে পারবো, ডাব্লু অফ কপার ইজিলি বের করতে পারবো। ভাইয়া কিভাবে বের করবো, ক্যালকুলেশন দেখান। হ্যাঁ, ক্যালকুলেশন দেখাই। তাহলে ডাব্লু এর মান হচ্ছে এখানে আমার 84, 84 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইজ ইকুয়াল টু, ডাব্লু এর মান আমার বের করতে হবে, কপার হচ্ছে 63.5, কপার হচ্ছে 63.5। ভাইয়া কেমনে বের করবো, কাটেন, 7 12 84, 7 12 84, 7 ইন্টু 63.5 ইকুয়াল হচ্ছে ডাব্লু। দেন এখান থেকে আপনি বের করেন 44 414 সামথিং। এই গুণটা তো আপনি পারবেন, এই গুণটা তো আমাকে শিখাইতে হবে না, এই গুণটা তো আপনি পারবেন, এই গুণটা তো আপনাকে শিখাইতে হবে। ঠিক আছে, আপনার মনে হয় এটা বুঝতে পারছেন। চলে আসেন পরের টপিক। যদি আপনাকে ডাব্লু, এটা কিন্তু আমরা যেটা শিখতেছি এটা ডাব্লু বাই ডাব্লু এরকম, যদি আপনার কখনো কোশ্চিনে পার্সেন্ট দেয়া থাকে, ডাব্লু এর পার্সেন্ট, যদি আপনার কোশ্চিনে কখনো ডাব্লু এর পার্সেন্ট দেয়া থাকে তখন কিভাবে করবেন। যেমন আপনাকে যদি আমি একটা কোশ্চিন বলি, লেখেন 95% চুনা পাথর বিশুদ্ধ চুনা পাথরে 200 গ্রামকে উত্তপ্ত করলে কত গ্রাম চুন পাওয়া যাবে। কত গ্রাম চুন পাবো। দেখো 95% চুনা পাথর, তাহলে প্রথমেই চলে আসি, 95% চুনা পাথরের 200 গ্রামকে উত্তপ্ত করলে, এখানে আমার কি দেয়া আছে, চুনা পাথরের ডাব্লু দেয়া আছে, তাহলে ডাব্লু অফ চুনা পাথর CaCO3 এটা আমার দেয়া। তো প্রথমেই আসে চুনা পাথরকে আমি আগে ভাঙি, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা একটা কোশ্চেন করি, সোডিয়াম কার্বনেটকে ভাঙলে কি পাবো বলতো, একটা কোশ্চেন করি দেখি তোমাদের স্ট্র্যাটেজি কত। সোডিয়াম কার্বনেটকে ভাঙলে কি পাবো, পানি খাই না, পানি খাই, ওই পাশে এগুলো, ওই পাশে এগুলো, হ্যাঁ পিছনে এগুলো। বলো সোডিয়াম কার্বনেটকে ভাঙলে এগুলো এই কোয়ান্টিটি ভাই দিও। বলো দেখি সোডিয়াম কার্বনেটকে ভাঙলে কি পাবা। হট বলদা, গাদা কোথাকার, এটাকে বলছি এটা ভাঙলে পাবি, এটা কাকা। সোডিয়াম কার্বনেটকে ভাঙলে সোডিয়াম কার্বনেটই পাবি, কিন্তু বিগলিত অবস্থায়, বিগলিত হয়। যতগুলা গ্রুপ 1 এর কার্বনেট লিথিয়াম ব্যতীত, গ্রুপ 1 এর কার্বনেট লিথিয়াম ব্যতীত, লিথিয়াম ব্যতীত যতগুলো গ্রুপ 1 এর কার্বনেট আছে সবগুলো বিগলিত হয়। তবে সোডিয়াম কার্বনেটকে আমরা রিঅ্যাকশন করাই, এটা ঠিক যে সোডিয়াম কার্বনেটকে যখন আমি রিঅ্যাকশন করাবো, রিঅ্যাকশন যদি আমি HCl এ করাই তখন আমরা পেতে পারি কিছু, বাট সোডিয়াম কার্বনেটকে তাপ যদি দেই তাহলে এটা গলে যাবে। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট কে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড আর একটা কার্বন ডাই অক্সাইড পাবো। এখন দেখো এখানে 3টা কার্বন আছে, কার্বন কার্বন সবকিছুই ওকে, তাহলে আমার এটা
দেখো, একটা মনে রাখবা, কয়েকটা জিনিস মনে রাখবা। কার্বনের যদি ভাঙে পাবা কার্বন ডাই অক্সাইড, কার্বনেট যদি ভাঙে পাবা কার্বন ডাই অক্সাইড। যে কোনো কার্বনেট ভাঙলে আগে কার্বন ডাই অক্সাইড বের হবে, কনফার্ম থাকে। কোন একটা যৌগে হাইড্রোজেন, অপর একটা যৌগে যদি অক্সিজেন থাকে, তুমি সেখানে পাবা কি বলো দেখি? কোন একটা যৌগে হাইড্রোজেন, অপর একটা যৌগে যদি অক্সিজেন থাকে, তুমি বের করে দিবা হচ্ছে পানি। ধাতুগুলো, যতগুলো ধাতু আছে, ধাতুগুলো অ্যাসিডের অ্যানায়নিক পার্টে যাবে, অ্যাসিডের অ্যানায়নিক পার্টে যাবে। এই কয়েকটা জিনিস মনে রাখবা। কার্বনেট ভাঙলে কি পাবো? কার্বন ডাই অক্সাইড। একটা যৌগে হাইড্রোজেন, অপর একটা যৌগে অক্সিজেন থাকলে পানি আকারে বের হয়ে যাবে। ধাতুগুলো সবসময় অ্যাসিডের অ্যানায়নিক পার্টে যাবে, ধাতুগুলো অ্যাসিডের সবসময় অ্যানায়নিক পার্টে যাবে। এই কয়েকটা জিনিস মনে রাখবা, তোমাকে আর রিঅ্যাকশন করতেই হবে না। চলে আসি তাহলে। এখন দেখো, এখানে বলা হয়েছে কত গ্রাম চুন পাবো। চুন মানে ক্যালসিয়াম অক্সাইড পাবো। তার মানে আমার সম্পর্কটা কার সাথে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম অক্সাইডের। এটা হচ্ছে আমার সম্পর্ক। তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই এন অফ ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1। তো এখানে বলছে 95% চুনা পাথরে 200 গ্রাম। তাহলে এই যে 200 গ্রামটা আছে সেটা ক্যালসিয়াম কার্বনেটের, বাট এটা আবার 95%। তার মানে এটা ডাব্লিউ বাই এম করবা, খুবই ভালো কথা। এটাও তুমি ডাব্লিউ বাই এম করো, একবারে আমি দিলাম যেহেতু 1 আছে। তাহলে এটারও আমার ডাব্লিউ বাই এম। তাহলে দেখো, এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করো। তাহলে এইখানে যে ডাব্লুটা আছে, তাহলে এখানকার ডাব্লু হচ্ছে 200, 200 গ্রাম ইন্টু 95%, তাহলে 95 ডিভাইডেড বাই হচ্ছে 100, ডিভাইডেড বাই হচ্ছে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? আণবিক ভর কত? 100, ইকুয়াল টু ডাব্লিউ এর মান। এটা আমার ডাব্লিউ এর মান আমার জানা নাই। ক্যালসিয়াম অক্সাইডের মান মনে হয় 56, হ্যাঁ 56। তার মানে এইটা এটা কাটলে আসতেছে আমার 2, 2 দিয়ে এটাকে কাটলে আমার আসবে 50। ঠিক আছে, 50 আসতেছে। তার মানে দেখো এখানে কত আসবে? 95 ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু হচ্ছে ইনটু 56 ইকুয়াল টু হচ্ছে আমার ডাব্লিউ। তাহলে 50, 50, 10, 11 সামথিং। 50 একে 50, 1.5 আসবে। দেখেন না, 1.5 আসবে না। 5 দিয়ে কাটেন, 5 10 50, 5 11 55, 10 দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 1.1, 1.1। দেখেন, তার মানে আমার ডাব্লিউ এর মান আসবে হচ্ছে কত? ডাব্লিউ এর মান কত আসবে? 1 পয়েন্ট সামথিং আসে, এখানে 1.1 আসে না, 100 প্লাস আসবে, এইটুকু শিওর, 100 প্লাস আসবে। এটা ক্যালকুলেশন করেন দেখি। 95 ইন্টু 1.1, এই 104.5 আসে, 105 অথবা 106 এর কাছাকাছি আসবে। দেখেন এর এর মাঝেই আসবে, 105-6 এর মাঝামাঝি আসবে। বুঝতে পারছেন ক্যালকুলেশন কিভাবে করতে হয়? ক্যালকুলেশন হাতেই করতে পারবেন, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ক্যালকুলেশন আপনি এখানে হাতেই করতে পারবেন। 106 সামথিং অথবা 105 সামথিং, এইটুকুই আমি হাতে করছি, সমস্যা নেই। দেখেন এটা যদি বলেন ভাইয়া 0.1টা কিভাবে বের করবো, এটা 9 যোগ করেন, এখানে 9 যোগ করেন, 9.5 যোগ করেন বা 10 যোগ করে দেন, এটাই আসবে। 0.1 মানে 10 দিয়ে ভাগ, 0.1 মানে 10 দিয়ে ভাগ না, 1 মানে 95, 0.1 মানে 10 দিয়ে ভাগ, মানে 9.5। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এরপরের দিকে চলে আসেন। লেখেন এসটিপি তে 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করতে
কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগবে? এটা কিন্তু আবার আলাদা সূত্রের ম্যাথ। চলে আসেন, তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙেন, ভাঙলে কি পাবেন? ক্যালসিয়াম অক্সাইড আর এটা কার্বন ডাই অক্সাইড। বিকাশে দেখি টাকা আসছে। দেখেন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এখন দেখেন সম্পর্কটা কার সাথে কার, একটু বলেন তো সম্পর্কটা কার সাথে কার, এর রিলেশনটা কার সাথে কার? বলেন রিলেশনটা কার সাথে কার? এই রিলেশনটা কার সাথে কার? এই গাধার দলগুলো তাতে ক বলো কোথাকার। এত দেরি লাগেনি, সব গাধা গাধির দল। তোদের ও আচ্ছা, তোদেরকে নাম দিব যে হচ্ছে গাধা গাধির দলের ব্যাচ। গাইল খাইস না, আবার কেউ মন খারাপ করিস না। আমার 25 ব্যাচের বুঝছিস একাডেমিক আছে, তোরা একটু প্রচার প্রচারণা করিস না কেন আমার? হ্যাঁ, 25 ব্যাচের একাডেমিক ব্যাচ আছে, তো ওইখানে একটা মেয়ে আছে, নামটা বললাম না। ওমা ওকে একটু গাধা গাধা বলছি, গাধি গাধি বলছি কয়েকদিন, শেয়ার ক্লাস করে না। আর এত পরিমাণ মানে লাগছে যে আপনি আমাকে গাধা কেন বললেন, আপনি আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছেন। আমি পুরা আহাম্মক। হ্যাঁ, তো আমি তো বলে বলে অভ্যাস, ঠিক আছে। আমি মানে খুবই বাজে অবস্থায়, মানে খুবই বাজে অবস্থায়, ওকে প্রায় 20টা ক্লাস ধরে ওকে পাওয়া যাচ্ছে না, বুঝছিস? ও 20টা ক্লাস করে না। আমি পুরাই অবাক হয়ে গেছি যে আল্লাহ কার সাথে ক্লাস নিচ্ছি আমি এগুলা। তোরা তো একটু 25 ব্যাচের জন্য আমার মার্কেটিং করতেই পারিস, গাধা কোথাকার বলদ সব। দেখ সম্পর্কটা এর সাথে, তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ডিভাইডেড বাই এন অফ কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু 1। এখন দেখো তুমি এই জায়গাটাতে বলছে 15 লিটার কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড 15 লিটার এবং সেটা বলছে এসটিপি তে, তার মানে এই মোল সংখ্যাটা, এইটার অ্যান্সারটা আসবে হচ্ছে তাহলে এন অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু এন অফ কার্বন ডাই অক্সাইড। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটের আমার ডাব্লু বের করতে হবে ভাইয়া, আর এই যে কার্বন ডাই অক্সাইড সেটা আছে বিভাগ 22.4, বিভাগ 22.4। ঠিক আছে। ছোট ভাইও শুরু করছে। আচ্ছা খুবই ভালো, এটা ভালো, গাধা একটা আদরের দাগ। তাহলে দেখো এইখানে, দেখো এখানে কিন্তু বুঝতে হবে গাধা এবং কাঠির দলগুলো, দেখেন এটা বুঝতে হবে যে এখানে এসটিপি তে 15 লিটার কার্বন ডাই অক্সাইড বলা আছে, তার মানে এখানে সূত্র কি হবে ভাইয়া? বিভাগ 22.4। তাহলে ডাব্লিউ এর মান কত হবে? ভি এর মান হচ্ছে আমার 15 ডিভাইডেড বাই হচ্ছে 22.4 ইন্টু এম এর মান কত? এই কার্বন ডাই এই ক্যালসিয়াম কার্বনেট এম এর মান হচ্ছে 100। ভাইয়া কেমনে করব? এটা 23 ধরে, এটা 23 ধরে, এটা 23 ধরে। ওকে, দেখেন এটা 23 ধরে, তাহলে 23 দিয়ে 23 বাদ দেন, এটা 22ই ধরে। 22 বাদ দেন, আপনি এটা 20 ধরেন। 5 20 আমি 5 20 করবো না, 4.5 মাঝামাঝি চলে গেলাম।
কারণ এই 22.5ও হচ্ছে 25 আর 20-এর মাঝামাঝি, 25 আর 20-এর মাঝামাঝি, তার মানে আমি 4.5 ধরলাম। তাহলে 4 15 60 60 67 66 পয়েন্ট সামথিং দেখবেন অ্যান্সার আসবে, 66 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। দেখেন মুখে মুখে কিভাবে ম্যাথ করতে হয়। না না না, সেকেন্ড টাইমের হওয়া পাপ না ভাই, তুই সেকেন্ড টাইমেও চান্স পাবি, এটা আমি তোকে বলে ঢুকাই নাই। আমরা চেষ্টা করবো, সেকেন্ড টাইমার হওয়া পাপ না, এই জন্যই তোদের বিরক্ত লাগতেছে। সেকেন্ড টাইমার হওয়া পাপ না, এটা খারাপ বিষয়। এটা 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 মাথায় রাখিস না পুরা, এটা কষ্ট লাগে, আমারই কষ্ট লাগে। কেন সেকেন্ড টাইমার করবি বল? তোরা ফার্স্ট টাইমারই, কিন্তু কথা হচ্ছে যে একটু পরিশ্রমের ল্যাকিংস ছিল, অথবা আল্লাহ চাইছে যে তুই এবার আরেকবার ট্রাই কর। ইটস নট আ বিগ ডিল, ইটস নট আ বিগ ডিল। সেকেন্ড টাইমার হওয়া, ভাইয়া সেকেন্ড টাইমার হইতাম না, এটা এটা খুব একটা খারাপ কিছু না। বারবারই বলতেছি, সেকেন্ড টাইমার ইটস আ গুড পয়েন্ট, অনেক কিছু শিখবি সেকেন্ড টাইমে। তাহলে বুঝতে পারছিস এখানে কিভাবে ডাব্লিউ এর মানটা বের হবে? কিছুই না, এখান থেকে আমি ক্যালকুলেশন করেছি, এম এর মানটা এখানে অ্যাড করে দিছি, এটা আমি 20 ধরছি, 20 ধরছি, এই যে এখানে অ্যাড করছি 4 15 60, আর হচ্ছে 15 অর্ধেক করলে 7.5, মানে 67-এর কাছাকাছি, 67 অথবা 66, 66 এর শেষ প্রান্তে অথবা 67-এর প্রথম প্রান্তে, এইটুকুই অ্যান্সার আসবে। ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার কিনা বল? আমি তোদের জন্য অনেক দোয়া করি, বিশ্বাস কর, তোরা যদি এবার চান্স পাইস, এর পরের বার আমার তো সব রেডি থাকবে। এবার সেকেন্ড টাইমার গুলা যদি আমি সেকেন্ড টাইম ম্যাচ খুলি আর কি, এর পরের বার এটা আমি একাই নিয়ে নেব। অ্যান্ড আমি তোদের একটা একটা করে কোশ্চেন করা হইবে এরপরে, যদি আমি, আল্লাহ যদি আমাকে হেদায়েত দেয়, ঠিক আছে? আহ মন খারাপ কেন করবো? তোরা চান্স পা, আমি খুব দোয়া করি তোরা চান্স পা। তোরা চান্স পেলে আমি বললাম তো, একটা টি শার্ট, একটা মিডিয়ামের ডায়েরি, একটা কলম আমার পক্ষ থেকে পাবি। আমি তোদেরকে বলতেছি আমার পক্ষ থেকে পাবি, 3টে গিফটের জন্য পর আমি দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ভাই তোরা সেকেন্ড টাইমও চান্স পাবি কি বলছে? কত জীবন! আচ্ছা, এই 15 লাখ আমি আর পড়াবো না, আমি শেষ করবো। 15 লাখ 16 লাখ স্টুডেন্ট, সিট আছে কয়টা? এতগুলা, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এখন ভার্সিটি আছে। শিক্ষার মান কোথায় গেছে একবার বুঝো। আগে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে অনেক ভালো জায়গায় চান্স, মানে চাকরি পাইতো, এখন পাবে না। শিক্ষার মান কোথায় নামে গেছে তুমি একবার দেখো। বড় বড় ইউনিভার্সিটি বলতে কয়টা ইউনিভার্সিটি আছে? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম স্বায়ত্তশাসিত। এরপরে পাবলিক ইউনিভার্সিটির মধ্যে সব থেকে হাইপ তোলা ইউনিভার্সিটি হচ্ছে খুলনা ইউনিভার্সিটি আর সাস। খুলনা ইউনিভার্সিটি আর সাস, এরা ঢাকা ভার্সিটিকে টেক্কা দিতে পারে, এই দুইটা ইউনিভার্সিটি। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে, ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তিতে আসো, হাজী দানেশ আছে, বিজ্ঞান ও প্রযুক্তি, হাজী দানেশ মাওলানা ভাসানী, হট টপিক। তুমি ছোট ছোট ইউনিভার্সিটিতে চান্স পাবা, সবকিছুই ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কতগুলাই মানে মানুষ চান্স না পায় আছে, এটা একবার চিন্তা করো। সব থেকে বড় কথা এটা যে তুমি বেঁচে আছো এটাই তো আলহামদুলিল্লাহ, তুমি সুস্থ আছো এটাই আলহামদুলিল্লাহ, চান্স পাইতে হবে এটা বিশাল পরের ব্যাপার। তুমি চান্স পাইতে হবে এটা পরের ব্যাপার। তুমি সুস্থ আছো, বেঁচে আছো, আল্লাহ তোমাকে হেদায়েত দিচ্ছে, 3 বেলা খাইতে পারতেছো, তুমি তোমার রিজিক নিয়ে আসছো, চেষ্টা করবা, চেষ্টা করা শেষ পর্যন্ত যাবা, কিন্তু চেষ্টা করার পর যদি ব্যর্থ হয় সেটাই মনে করবা তোমার জন্য মঙ্গল। দ্যাটস ইট। কারো বাপের বাপ কি বললো, তোমার শাশুড়ি কি বললো, তোমার মানে তোমার নানির বাড়ির লোক, তোমার দাদি বাড়ির লোক, তোমার চাচা কি বললো, তোমার চাচি কি বললো, ওরা জাহান নামে যাক, তোমার কোনো যায় আসা উচিত না, মানে না। তুমি তোমার জীবন নিয়ে বাঁচবা, তুমি তোমার, আবার তুমি তোমার জীবন নিয়ে বাঁচবা, তুমি তোমার জীবন নিয়ে চলবা। আমি তোমাকে এইটুকুই বলতে চাচ্ছি। আমার কথা বুঝতে পারছো? এ ভাই, তোর তোকে কে খাওয়াইতে আসবে? তোর রিজিক নিয়ে তুই জন্মগ্রহণ করছিস, মনে করিস না তোর বাপ মা তোর দায়িত্বটা পালন করতেছে শুধুমাত্র ওনাদের? ওই যে যেটা খাচ্ছিস না, ভাত খাচ্ছিস, ওটা তোর রিজিক। বাস্তব কথায় আয়, এইসব কারো কথায় মাথা ঘামাবে না। কে নাক ছিটকাচ্ছে, ওর নাকের মধ্যে লাথি মার।
নাকের মধ্যে থুতু ছিটাই দে। তোমার জীবন তুমি ঠিক করবা। আর উপরে একজন আছে যিনি তোমার পরিশ্রম বৃথা যাইতে দিবে না। তুমি আজ না পাও, তুমি কাল পাবা। আমি এই জিনিসটা আমি সব সময় বুঝাইছি। আমি মনে হয় এগ্রি ব্যাচের চান্স না পাওয়ার পরে এই জীবনের প্রথম বোধহয় কোনো একটা কোচিং সেন্টার আমাকে ইয়ে করছিল যে চান্স না পাওয়ারাও আমার স্টুডেন্ট, চান্স পাওয়ারাই শুধুমাত্র আমার স্টুডেন্ট না, চান্স না পাওয়ারাও আমার স্টুডেন্ট। কারণ আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি যে তারা আমার কাছে পড়তে, নাচ ছিটকাই না আমরা তাদেরকে নিয়ে। আমার কথা বুঝতে পারছো? শেষ। জীবনে যদি আমার এই শিক্ষাটা আজকে নিতে পারো, এসব কারো ধার ধারে লাভ নাই। কেউ তোরে একবেলা খাওয়াইতে আসবে না, ঠিক আছে? কেউ তোরে একবেলা খাওয়াইতে আসবে না। কেন মানুষের কথা শুনবি তুই? কি দরকার? ওইসব যাই দেখবি ওইসব মানুষের ব্যর্থতার খাতার লাইন লাগে আছে। যেসব মানুষ বেশি কথা বলে না, ওইসব মানুষের ব্যর্থতার খাতার লাইন লাগে থাকে। আমি রাগে গেলে তো আমি খারাপ, কিন্তু বাস্তব সত্যি কথা, তুমি তোমার রিজিক নিয়ে আসছো, তোমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নাথিং এলস। যা লিখবেন উনি লিখবেন, কিন্তু পরিশ্রমের ঘাটতি তুমি রাখিও না, যেন তুমি তোমাকে ব্লেম করতে না পারো যে ভাইয়া আমি পরিশ্রম করি নাই, বা ভাই আমার এই জায়গায় ল্যাকিংস ছিল, ভাই আমার এই জায়গায় ল্যাকিংস ছিল। এইটা যেন না হয়। দ্যাটস ইট। ঠিক আছে। আল্লাহ